আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান প্লিজ। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান। সাউন্ড বোর্ড ঠিক আছে কিনা কমেন্টস করে জানান কাইন্ডলি। সাউন্ড ঠিক আছে, বোর্ড বোর্ড দেখা যাচ্ছে। আব্দুর রহমান মামুন ঠিক আছে, সুজাতা ইয়াসমিন ঠিক আছে, লিটন সরকার ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে কয়েকদিন ধরে বাংলা, ইংরেজি, গণিতের ক্লাস করেছি। এখন আজকে হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন একটা টপিকস। এই টপিক্সের নাম হচ্ছে ধ্বনির পরিবর্তন। এখান থেকে যখনই প্রশ্ন আসে বলে ভাইয়া এখান থেকে কোশ্চেনগুলো আসলে আমরা পারি না। কেন পারি না? কারণ এখানে দেখা যাচ্ছে পড়লে খুবই ইজি, কিন্তু যখন আমরা অভিনীতি পড়ি, অভিকর্ষ, তারপর হচ্ছে বিপ্রকর্ষ পড়ি, স্বরভক্তি পড়ি, এই বিষয়গুলো আমাদের মনে থাকে না। আজকে আমরা চমৎকার টেকনিকের মাধ্যমে সবগুলা ধ্বনি পরিবর্তন শিখে ফেলবো। এটা শুধু বিসিএস না, আমাদের অন্য যে কোনো চাকরি, নন ক্যাডার জব বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, যত ধরনের পরীক্ষা আছে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষায় ধ্বনির পরিবর্তন থেকে একটা কোশ্চেন আসেই। আচ্ছা, আমরা এভাবে আপনাদের টোটাল সবগুলো ক্লাস শেষ করে দেব ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকেন। আচ্ছা, 17 জন ভিউয়ার, বাকিরা কই? আসেন তাহলে আমরা ক্লাসে যাই। প্রথমে আসেন ধ্বনির পরিবর্তন। ধ্বনি কি জিনিস আমরা প্রথম ক্লাসে শিখেছি। ধ্বনি কি জিনিস? ও আরেকটা বিষয় ভুলে গেছি, গত ক্লাসে আমাদের মধ্যে কিছু জিনিস বাকি ছিল, কয়েকটা বাকি ছিল। এটা মোবাইলের চার্জ অফ হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পারিনি। আসেন আমরা এই বিষয়টা একটু দেখি। গত ক্লাসের বাকি অংশ ছিল অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ। অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ। অন্তঃস্থ মানে কি? ভিতরস্থ কিছু জিনিস হচ্ছে আমাদের সাউন্ড। যেমন আমরা ক বলি, ক, খ, গ, গ, সাউন্ডটা বাইরে যায়, কিন্তু এই ধ্বনিগুলোর সাউন্ড কিছুটা ভিতরে চলে যায়। যেমন অন্তঃস্থ জ, অন্তঃস্থ ব, অন্তঃস্থ র, অন্তঃস্থ ল, হ। আচ্ছা, হ না। তো এইটা আমরা কিভাবে মনে রাখবো? এটা বলেছি বাংলা একাডেমির বইয়ে, মানে 9-10 বইয়ে 4টা দেওয়া আছে, কিন্তু বলা নাই অন্তঃস্থ ধ্বনি বর্ণ কয়টি। কিন্তু বাংলা একাডেমির মতে অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ কয়টি? বাংলা একাডেমি কি বলেছে? যে অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ 5টি। তাহলে পরীক্ষায় যদি আসে অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ কয়টি, উত্তর দিতে হবে কি 5টি। আর যদি 5টি না থাকে তখন কি দিবেন? 4টি। তাহলে অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ কয়টি? 5টি। এটা খুব সহজে মনে রাখবেন, মন থাকবে না কিন্তু সহজে মনে রাখবেন এভাবে। ওই যে হজবরল লেখেন না, হজবরল, আমার সাথে একটু সবাই বলেন অজবরল। অজবরল, অন্তঃস্থ অ, অন্তঃস্থ জ, অন্তঃস্থ ব, অন্তঃস্থ র, অন্তঃস্থ ল, অজবরল। আবার বলেন অজবরল। পরীক্ষায় আসবে কিভাবে? অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ কোনটি বা কয়টি, তাহলেই হবে। এইবার আসেন আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হয়েছে, বাকি ছিল পরাশ্রয়ী। পরাশ্রয়ী ধ্বনি অবলিক বর্ণ। পরাশ্রয়ী মানে পরের উপর নির্ভরশীল থাকে যে,
যেমন ধরেন স্বর্ণলতা। স্বর্ণলতা কি করে? স্বর্ণলতা হচ্ছে আম গাছের উপর থাকে, আম গাছ থেকে শোষণ করে তারপরে সে তার খাবার সংগ্রহ করে। ঠিক যেরকম ধরেন হচ্ছে কৃমি আমাদের পেটের ভিতরে থাকে, কিন্তু আমরা খাবার খাইলে তারপরে সে খায়, মানে এগুলো অন্যের আশ্রয় ছাড়া বেঁচে থাকতে পারে না। ঠিক তেমনই হচ্ছে আমাদের পরাশ্রয় ধ্বনি বা বর্ণ। এই ধ্বনিগুলো অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হইতে পারে না। যেমন ধরেন আমি বললাম অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডত্ব। খেয়াল করেন এখানে একটু পেস আছে, ঝামেলা আছে এখানে। ঝামেলাটা হচ্ছে যেমন আপনি একটা কথা বললেন চাঁদ আর হচ্ছে চাঁদ, চাঁদ আর হচ্ছে চাঁদ। তো আমরা যে মুন বলি আর কি, মুন, চাঁদ। মুন মানে হচ্ছে চন্দ্রবিন্দু দিতে হবে, যেটা মুন, চাঁদ, চন্দ্রবিন্দু। এটা দেখেন, এটা উচ্চারণ কি? চাঁদ। ওইটা চাঁদ। এই যে এই চন্দ্রবিন্দুটা নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। আচ্ছা, এই চাঁদ যদি চন্দ্রবিন্দু না দেন তাহলে তো একটা দেশের নাম হয়ে যায় SAAD। এর রাজধানী হচ্ছে নজামেনা, আফ্রিকা মহাদেশের একটা দেশের নাম। চাঁদ মধ্য গগনে কেমনই থাকি একা সাথী বিহনে। আপনার যদি জেনারেল পড়েন তখন এই বিষয়গুলো জানবেন। চাঁদ একটা দেশের নাম, বাংলাদেশের চেয়ে 11 গুণ বড় দেশ। চাঁদ, চাঁদ, চাঁদ। এই যে চন্দ্রবিন্দুর উচ্চারণটা কেমন হলো? একটু গুন্নার মতো করতে হয় আরবিতে, যেরকম চাঁদ। এরপরে আসেন, আমরা বললাম ধরেন দুঃখ, এই বিসর্গের উচ্চারণ কিন্তু ভয়ের মতো। কিভাবে বলতে হয়? দুঃ, দুঃ, উহ। তাহলে এই যে উ ছাড়া অথবা বিসর্গ সামনে বসতে পারে? পারে না। চন্দ্রবিন্দু কি সামনে বসতে পারে? পারে না। এইবার বললাম ধরেন বাংলা। কি বললাম? বাংলা। এই যে দেখেন বাংলা সামনে কি বসতে পারে? পারে না। এই যে দেখেন অনুস্বারটা, অনুস্বর, এটা উচ্চারণটা দেখেন, উচ্চারণটাও পরীক্ষা আসে। এটা উচ্চারণ হচ্ছে অনুস্বর, অনুসরণী, অনুস্বর। অনেকে আমরা ছোটকাল থেকে আমাদের পড়াইছে অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা, এটা উচ্চারণ হচ্ছে বিসর্গ। এটা হচ্ছে চন্দ্রবিন্দু বা চাঁদ বিন্দু, যেটাই বলেন চন্দ্রবিন্দু। এটা হচ্ছে খণ্ডত্ব, খণ্ডত্ব, খণ্ডত্ব। আচ্ছা, এখন আসেন পরাশ্রয়ী। আচ্ছা, মোবাইল হাত থেকে রেখে। খণ্ডত্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বর, খণ্ডত্ব, উচ্চারণ হচ্ছে এটা। তাহলে আসেন, এগুলোর একটা তো কিন্তু মাত্রা নাই, মাত্রা নাই। তাহলে এখানে আসেন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বিসর্গ এগুলো সামনে বসতে পারে না। আবার দেখেন বাংলা, বাংলাতে অনুস্বার, যেটা অনুস্বর, এইটা সামনে বসাই আপনি কোনো ওয়ার্ড তৈরি করতে পারেন না। এবার আসেন খণ্ডত্ব। খণ্ডত্ব বসাইয়ে কোনো ওয়ার্ড তৈরি করতে পারবেন, কিন্তু আপনি যদি লেখেন মহৎ তাহলে হবে। হ্যাঁ, তাহলে পরাশ্রয়ী ধ্বনিবর্ণ কয়টি? উত্তর হচ্ছে 4টি অবলিক 3টি। না, আগে 3টি লিখি। এখানেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতির ভেজাল আছে। আচ্ছা, 3টি। পরীক্ষায় যদি আসে পরাশ্রয়ী ধ্বনি বা বর্ণ কয়টি? উত্তর হচ্ছে 3টি। খুব মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করেন, কিন্তু এটা ভেজাল হয়ে যায়। পরীক্ষা যদি আসে পরাশ্রয়ী ধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 3টি। কেন 3টি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে গেছেন 4টি, কিন্তু ডক্টর সুনীতি কুমারের কথা তো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সুনীতি কুমার হচ্ছে খণ্ড থেকে বাদ দিয়েছেন। এই 3টি হচ্ছে সুনীতি কুমারের মতে, সুনীতি কুমারের মতে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটাই রাইট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খণ্ডত্ব, আর 4টি হচ্ছে কার মতে? 4টি হচ্ছে শহীদুল্লাহর মতে। শহীদুল্লাহর মতে 4টি। তাহলে শহীদুল্লাহটা আনসার করা যাবে না, আগে 3টি দিতে হবে। 3টি না থাকলে তখন কি দিবেন? 4টি। 3টি না থাকলে 4টি। 3টি 4টি থাকলে 2টাই থাকলে আপনি 3টি আনসার করবেন। না হলে পরীক্ষার হলে আপনি ভুল হবে, কারণ বিসিএস প্রিলিমিনারিতে একটা কোশ্চেন ভুল হওয়া মানে 0.50 শেষ, 2টা কোশ্চেন ভুল হওয়া মানে একটা কোশ্চেন শেষ। আচ্ছা, তাহলে এইটা কেন? এটার ব্যাখ্যাটা দেখেন। ব্যাখ্যাটা হচ্ছে এরকম। হ্যাঁ, ব্যাখ্যাটা হচ্ছে এরকম। ধরেন এই খণ্ডত্ব মানে কি? ত হসন্ত, ত যোগ অ। আমরা যদি ভাঙি ধ্বনিবর্ণগুলোকে, ভাঙলে কি হয়? ত আর অ হয়। ত, খণ্ডত্ব। ত একটা হচ্ছে ত অ, আর একটা হচ্ছে ত।
হ্যাঁ, খেয়াল করেন এই ত হসন্ত এই রূপটাকে নতুন একটা ধ্বনিবর্ণ তৈরি করে ফেলছে। দেখেন ইংলিশে লেটার কয়টা? মাত্র 26টা। আর বাংলা বর্ণ কয়টা? বর্ণগুলো হচ্ছে বাংলা বর্ণ 50টা, বর্ণমালা একটা। তাহলে এই 50টা বর্ণ কিভাবে তৈরি করেছে? ভেঙে 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 তৈরি করতে হলো। আচ্ছা, তো এইবার আসেন খণ্ডত্ব। খণ্ডত্বটা দেখেন আপনি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন এটা হচ্ছে 3টা। কেন? আপনি দেখেন, ধরেন আমি লিখলাম ত্বক। ত্বক, ত মানে কি আপনারা জানেন? কোন ধ্বনির সাথে যদি ফলা বসে, ফলা, এটা তো ফলা, ফলা কয়টা? ফলা তো হচ্ছে 6টা। এই যে ফলা, ব ফলা বসলো, এই ব ফলা বসার কারণে এটা হয়ে যাবে কি? ত হসন্ত ব যোগ অ যোগ ক যোগ অ। দেখেন ভাঙলে এরকম হয়, ত যোগ ব যোগ অ, ক যোগ অ। আচ্ছা, তাহলে এবার আসেন ত। তো এই ত হসন্তকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি করেছেন? সামনে বসাইছেন, সামনে বসানোর সুযোগ পেয়েছেন। তিনি কি করেছেন? সামনে বসাইছেন। এবার আসেন, তাহলে যেহেতু সামনে বসাইতে পারছেন কিন্তু খণ্ডত্ব রূপে বসাইতে পারেন না। কারণ আপনি দেখেন অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু নিজস্ব কোনো উচ্চারণ বিধি নাই, কিন্তু খণ্ডত্ব দেখেন ত ত ত উচ্চারণ করা যায়। এই জন্য আবার বলছি, ক্লিয়ার করেন পরাশ্রয় ধ্বনিবর্ণ কয়টি? উত্তর হচ্ছে 3টি। 3টি না থাকে কি দিব? 4টি। আর যদি শুধু 4টি থাকে তাহলে হিসাব আলাদা। ক্লিয়ার? এই ধ্বনিবর্ণের বিষয়টা ক্লিয়ার কিনা? আশা করছি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার, ধ্বনিবর্ণ ক্লিয়ার। এবার আসেন, ধ্বনিবর্ণ শেষ করে আমরা এখন চলে যাব ধ্বনির পরিবর্তন, বাংলা ব্যাকরণের সবচেয়ে বিদঘুটে টপিকস, বিদঘুটে চ্যাপ্টার। এটা লেকচার 2তেই আছে, আপনারা লেকচার ম্যাটেরিয়ালসে দেখে নেবেন। লেকচার 2তেই আছে ধ্বনির পরিবর্তন। আমরা আসলে কয়টা ক্লাস লাগবে সেটা চিন্তা না করে আমরা হচ্ছে টোটাল বিসিএস এর সিলেবাসটা শেষ করে দেব, যাতে আপনারা বাংলা 30+ পান ইনশাআল্লাহ। তো মানে কয়টা লেকচার হয়েছে, কয়টা কি হয়েছে, এখন তো আর ধরেন এটা মানে কোনো কোচিং বা প্রতিষ্ঠান না। তাহলে আমরা আমাদের যেহেতু বাসা থেকে আমরা কি করছি, এই লকডাউনে ক্লাস নিয়ে দিচ্ছি, আপনাদের টোটাল ক্লাস নিয়ে দিব, বাংলা ইংলিশ ম্যাথের জন্য যতগুলো লাগে আর কি। আচ্ছা, হ্যাঁ, ইনশাআল্লাহ সর্বোচ্চ সার্ভিস পাবেন। ধ্বনি পরিবর্তন, এবার আমরা এতক্ষণ তো ধ্বনি বর্ণগুলো সম্পর্কে জানলাম, তাহলে স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন দেখবো স্বরধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তনের কি অবস্থা। ধ্বনির পরিবর্তন দেখেন বিভিন্ন কারণে আমরা ধ্বনি পরিবর্তন করি, বিভিন্ন কারণে ধ্বনি পরিবর্তন করি। যেমন ধরেন গ্রামের মধ্যে মেয়ে, এই যে ধরেন হচ্ছে স্টেশনকে কি বলে? স্টেশন। গ্রামকে কি বলে? গ্রাম। তারপরে দেখেন আপনি হঠাৎ করে যাচ্ছেন, হঠাৎ করে একটা রিক্সা দেখছেন, আর আপনি বললেন এই রিক্সা এদিকে, তাহলে রিক্সা দেখে আপনি কি করলেন? রিক্সা করলেন। আবার ওই যে গান আসে না, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, তা মেয়েকে আমরা কি বলি? মাইয়া। আচ্ছা, এরকম বহু ধ্বনির পরিবর্তন আমরা করি। এটা কেন করি? ধ্বনির পরিবর্তন কেন হয়? প্রধান কারণ দেখেন, প্রধান কারণ ধ্বনি পরিবর্তনের কারণ কেন আমরা ধ্বনির পরিবর্তন করি। 1 নম্বর কারণ হচ্ছে আঞ্চলিকতা। আঞ্চলিকতা। এখন ধরেন এখানে ধরেন মানিকগঞ্জের মানুষ আছে, তারা যদি মানিকগঞ্জের ভাষায় কথা বলে তাহলে কিন্তু আপনি তাদেরকে দোষারোপ করতে পারবেন না। নোয়াখালীর মানুষ আছে নোয়াখালীর ভাষায় কথা বলে, সিলেটের মানুষ আছে সিলেটি ভাষায় কথা বলে, চট্টগ্রামের মানুষ আছে তা তো বোঝাই যায় না চট্টগ্রামী ভাষায় কথা বলে, আবার ধরেন কুমিল্লার মানুষ কুমিল্লার ভাষায় কথা বলে। এই ধরনের আঞ্চলিকতাগুলো আপনি তাদের বলার ক্ষেত্রে আপনি হচ্ছে তাদেরকে কোনরূপ কিছু বলতে পারবেন না, কারণ এটা সংবিধানের বলে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় উপভাষা। উপভাষা মানে হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট সবাই সবার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবে, কারণ আমার বলে মাতৃভাষা বাংলা। মাতৃভাষা কিভাবে বাংলা হয়? আমার মা তো গ্রামের ভাষায় কথা বলতো। আঞ্চলিক ভাষাটা হচ্ছে আসলে প্রকৃত উপভাষা। কিন্তু এই ধরুন চট্টগ্রামের ভাষা, সিলেটের ভাষা, এগুলো কিন্তু বাংলাই, তবে বাংলার উপভাষা, সাব ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, সাব ল্যাঙ্গুয়েজ। তাহলে এই আঞ্চলিকতার কারণে এই ধ্বনির পরিবর্তন মানুষ মুখে মুখে করছে। আগে কি ভাষা না আগে ব্যাকরণ? আগে অবশ্যই ভাষা, তারপরে ব্যাকরণ। আর এই মানুষজন কি করেছে? এই কথাগুলো বিকৃত করেছে। আর ব্যাকরণিকরা আসলে বাংলা কঠিন হতো না, বাংলা কঠিন হয়েছে
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর এনামুল হক, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, তাদের কারণে তারা কি করেছে, এগুলোর নাম দিয়েছে, কোনটার বিপ্রকর্ষ, কোনটার স্বরভক্তি, কোনটার নাম স্বরাগম, কোনটার নাম অপিনিহিতে, এরকম বিভিন্ন নাম দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা যাক, এখন দেখেন কেন হয় ধ্বনির পরিবর্তন। পরীক্ষায় যদি আসে ধ্বনির পরিবর্তনের কারণ কি, উত্তর হচ্ছে আঞ্চলিকতা। আঞ্চলিকতার কারণে আমরা ধ্বনির পরিবর্তন করি। 2 নম্বর কারণ হচ্ছে ধরেন আঞ্চলিকতা দ্রুততার জন্য, যেমন দ্রুত উচ্চারণের জন্য, দ্রুত উচ্চারণ করার সুবিধার্থে আর কি, দ্রুত উচ্চারণের জন্য। 3 নম্বর হচ্ছে জড়তার জন্য, জড়তার জন্য, জড়তার কারণে ধ্বনির পরিবর্তন হয়। জড়তা, আমি জড়তা করে বললাম না, বলতে পারে না। 4 নম্বর হচ্ছে আলসেমির কারণে, আলসেমির কারণে, আলসেমি করে আমরা হচ্ছে ধ্বনির পরিবর্তন করে ফেলি, আর এটা ব্যাকরণের আলোচ্য বিষয় হয়ে যায় আলসেমির কারণে। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত স্মার্টনেসের জন্য, বিশেষ করে ওই যে আরজেরা ধ্বনিকে একেবারে শেষ করে ফেলেছে অতিরিক্ত স্মার্টনেসের জন্য। এগুলো না লিখলেও চলবে, আপনি শুধু দেখেন তাহলে হবে। আলসেমির কারণে, অতিরিক্ত স্মার্টনেসের জন্য ইত্যাদি কারণে ধ্বনির পরিবর্তন হয়। এই সকল কারণে ধ্বনির পরিবর্তন হয়। এখন এগুলো আমাদের পরীক্ষার আলোচ্য বিষয় না, এটা আমি দেখালাম কেন ধ্বনির পরিবর্তনটা হয় আর কি। পরীক্ষায় আমি বহুবার অনেক আগে থেকেই পড়িয়েছি ধ্বনির পরিবর্তন কত প্রকার। এখন ধ্বনির পরিবর্তন কত প্রকার একটু কমেন্টস করেন তো। ধ্বনির পরিবর্তন কত প্রকার একটু কমেন্টস করেন। ধ্বনির পরিবর্তন কত প্রকার, কমেন্টস প্লিজ। আপনারা তো অনেক পাইছেন বোধহয়, কত প্রকার ধ্বনির পরিবর্তন কত প্রকার। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ এটা হচ্ছে গুড। আচ্ছা, আমরা দেখেছি ধ্বনির পরিবর্তন অনেক প্রকার, স্বরাগম, স্বরধ্বনি, স্বরলোপ, অনেক অনেক প্রকার, অনেক প্রকার, ঠিক আছে। তো আমরা দেখেন ধ্বনির পরিবর্তন হচ্ছে 2 প্রকার। ধ্বনির পরিবর্তন কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন। 2 নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই স্বরধ্বনির পরিবর্তন গুলার ভিতরেই কিন্তু অনেক কিছু পাওয়া যায়। যেমন 9-10 এর বই ধরে যদি আপনারা করেন, তাহলে 9-10 এর বইয়ের 1 থেকে 7 পর্যন্ত যে পরিবর্তনগুলো আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, এগুলো হচ্ছে স্বরধ্বনি পরিবর্তিত হবে। স্বরধ্বনি মানে কি, যে আমরা দেখাইছি অ আ পরিবর্তিত হবে, অ আ ক, অ আ ই ই উ উ, এগুলো পরিবর্তিত হবে। অ থেকে আ হয়ে যাবে, আ থেকে ই হয়ে যাবে, এরকম হয়ে যাবে আর কি। আর ব্যঞ্জনধ্বনি পরিবর্তন 7 থেকে বাকিগুলা, বাকিগুলা বাকিগুলা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন, মানে 7 এর পর থেকে, মানে 8 থেকে আর কি, 8 নাম্বার থেকে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। এখানে শুধু ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হবে, মানে ক পরিবর্তিত হবে, খ, গ, ঘ, গ, গ, ঘ, এগুলো সব পরিবর্তিত হবে। সবগুলো না হোক, কিছু কিছু পরিবর্তিত হবে সবগুলা। তাহলে ধ্বনির পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। আচ্ছা আসেন, এখন আমরা প্রথমে স্বরধ্বনির পরিবর্তন করব। এই বিষয়টা একটু জটিল, এই বিষয়টাই টাফ। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেলে তাহলে হচ্ছে আপনারা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন ইজিলি ধরতে পারবেন। আপনারা অনেক পড়বেন, নিজে নিজে পারবেন, কিন্তু টেকনিক্যালি পড়েন, দেখেন আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, স্বরধ্বনির পরিবর্তনে আসি আমরা প্রথমে। স্বরধ্বনির পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তনে প্রথমে হচ্ছে স্বরাগম। আমি তো এদিকে লিখতে হবে, আচ্ছা আমাকে না দেখলেও চলবে, বোর্ডটা দেখলে হবে। স্বরাগম, স্বরাগম 1 নম্বরে আছে স্বরাগম, আর 7 নম্বরে আছে স্বরলোপ। এই 2টা জিনিস আমরা হচ্ছে, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুব ভেজাল্লা টপিকস। এটা আপনি নিজে নিজে পড়ে জীবনও পারবেন না যদি কারো কাছে না পড়েন। আচ্ছা, স্বরাগম আর হচ্ছে স্বরলোপ,
কথা থেকেই বোঝা যাচ্ছে স্বর যোগ আগমন, স্বর যোগ আগমন, স্বরলোপ, স্বর যোগ লোপ মানে বাদ। একটাতে স্বরধ্বনি আসবে প্লাস, আর একটাতে স্বরধ্বনি যাবে মাইনাস। আচ্ছা, আমি সায়েন্সে পড়েছি, আর্টসে পড়েছি, কিন্তু কখনো কমার্স পড়া হয়নি। আমার বোনকে দেখতাম, ছোট আপাকে, এই বড় বড় হিসাব নিকাশ করে, হিসাব বিজ্ঞানের বড় বড় অনেক টাকার হিসাব নিকাশ করে, কিন্তু পকেটে 1 টাকাও নাই। তো সায়েন্সের পড়াশোনা করলে মানে বিসিএস এ কিছুটা হেল্প পাওয়া যায়, কিছু কিছু সায়েন্স টপিকস, বিজ্ঞান অথবা ম্যাথ এইগুলোতে। যারা আর্টসে পড়াশোনা করে তারাও অনেক কিছু লিখতে পারে, বিশেষ করে সমাজ কল্যাণী স্টুডেন্ট যারা, তারা বিসিএস লিখিত পরীক্ষা খুবই ভালো করে, কারণ জাতিসংঘ থেকে আরম্ভ করে সবকিছু তাদের নখদর্পণ, বিসিএস লিখিত পরীক্ষার জন্য ভালো করে। কিন্তু কমার্স পড়ে বিসিএস এ কোনো লাভ হয় না, মানে অ্যাকাউন্টিং যাবে দেয় এগুলো অনেক কষ্ট করে করে, কিন্তু কোনো লাভই হয় না, মানে এগুলো বিসিএস পরীক্ষার জন্য আসে না। তাহলে আমিও এই জন্যই বলেছি কমার্সের বিষয়টা অ্যাড করা হোক। আচ্ছা, এই কমার্সের কোনো জ্ঞান নাই আমার, আমি যদিও কমার্সের কোনো জ্ঞান নাই, শুধু একটা জ্ঞান আছে, আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট। এটা আবার কমার্সের স্টুডেন্ট যারা আছেন, বিবিএ স্টুডেন্ট যারা আছেন, তারা কঠিনভাবে বললে পারবো না। এই ডেবিট আর হচ্ছে ক্রেডিট মানে এখানে আসবে আর এখানে যাবে, স্বরধ্বনি এখানে আসবে আর স্বরধ্বনি এখান থেকে যাবে। হ্যাঁ, তবে যদি প্রথম থেকে আসে, শব্দের প্রথমে যদি আসে, তার নাম হচ্ছে আদি স্বরাগম। শব্দের যদি মাঝখান থেকে আসে সেটার নাম হবে মধ্য স্বরাগম। শব্দের যদি শেষে আসে তার নাম শেষ স্বরাগম। মানে হচ্ছে শেষ তো আর বলা যায় না, একটু সুন্দর নাম দিয়েছে অন্ত স্বরাগম। স্বরলোপ দেখেন, শব্দের যদি মানে এই স্বরাগমকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, স্বরলোপকেও আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। শব্দের প্রথম থেকে গেলে তার নাম আদি স্বরলোপ, শব্দের মাঝখান থেকে গেলে তার নাম মধ্য স্বরলোপ, শব্দের শেষ থেকে যদি যায় তার নাম অন্ত স্বরলোপ। আদি, মধ্য, অন্ত। শব্দের প্রথমে, শব্দের মাঝে, শব্দের শেষে, শব্দের প্রথমে, শব্দের মাঝে, শব্দের শেষে। আদি স্বরাগম, কথাই তো বোঝা যাচ্ছে প্রথমে স্বরধ্বনি আসবে, প্রথমে স্বরধ্বনি আসবে, শব্দের মাঝখানে স্বরধ্বনি আসবে। কিভাবে এবার দেখেন, খুব ইজি উদাহরণগুলো, আপনারা একটু সাউন্ড করেন, কথা বলেন, তাহলে দেখবেন সাথে সাথে সাউন্ড করেন। হ্যাঁ, তাহলে দেখেন, প্রথমে আমি একটু উদাহরণ দিলাম। স্কুল থেকে টুনি কোথায় যাবে? টুনি স্কুলে যাবে, টুনি ঝালমুড়ি খাবে, তাই না? আচ্ছা, স্কুল, তাহলে স্কুল থেকে কি হলো? স্কুল। একটু সাউন্ড করে বলেন, স্কুল, 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 স্কুল। তারপর ধরেন স্টেশন থেকে স্টেশন, এই যে স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে, ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে পাবি কখন বাজে 12টা। দেখেন, আমি যখন প্রথম ক্লাস নিতাম ভার্সিটি এডমিশনে, তখন হচ্ছে আমি একটু ভাঙাইয়া পড়তাম। যেমন ধরেন, বাচ্চারা দেখো স যুগ অ যুগ, না অ তো নাই, অ যুগ উ যুগ ল যুগ অ, খেয়াল করো। তারপরে হচ্ছে ই যুগ স যুগ ক যুগ উ যুগ ল যুগ অ। আর পোলাপানি কইতো স্যার তো ভাঙে লাইছে, বাংসুর করে স্যার যে কি ব্রিলিয়ান্ট। এতে করে পরবর্তীতে আনসার করাটাই টাফ হয়ে যেত আসলে। ওই যে মানুষের যত বয়স হয়, যেমন ধরেন শচীন টেন্ডুলকার লাস্ট দিকে বলেছে, তিনি যখন হচ্ছে 4 মারেন, তখন হচ্ছে আগে প্রথম 4 মারলে অনেক আনন্দ পাইতেন, কিন্তু পরে 4 মারলে আর আনন্দ পান না। এই যে শন পোলক এরকম বলেছেন যে তিনি যখন উইকেট পাইতেন শেষে, তো উইকেট পাইলে তার আর মজা লাগতো না, কারণ উইকেট পাইতে পাইতে অভ্যেস হয়ে গেছে। তো এই জন্য মানুষের যত বয়স বাড়ে তত অভিজ্ঞতা বাড়ে, বুঝছেন? তো এইভাবে দেখেন, এটা এত কিছু দরকার নেই, আপনার তো ভাঙার দরকার নেই। আপনি দেখেন, আদি স্বরাগম, প্রথমে স্বরধ্বনির আগমন ঘটবে। স্কুল বলেন, স্কুল, স্কুল, সামনে কি একটা অতিরিক্ত স্বরধ্বনি আসছে না? অতিরিক্ত আসতে হবে অবশ্যই। সবকিছু ঠিক আছে, স্কুল স্কুল ঠিক আছে, সামনে ই আসছে অতিরিক্ত, তাহলে ই স্বরধ্বনির অন্তর্গত, তাহলে এখানে কি হবে? আদি স্বরাগম।
তাহলে পরীক্ষায় কিভাবে আসবে? নিচের কোনটি আদি স্বরাগমের দৃষ্টান্ত, অথবা নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ। ক্লিয়ার? এইবার আসুন স্টেশন, কি আসলো? স্টেশন। স্থাবল, আস্তাবল। আস্তাবল মানে কুড়িঘর, অ থেকে কি হয়ে গেল? আ হয়ে গেল। আচ্ছা এবার দেখেন, তাহলে অতিরিক্ত যে স্বরধ্বনির আগমন ঘটে এটার নাম আদি স্বরাগম। আদি স্বরাগম ক্লিয়ার। এবার আসেন মধ্য স্বরাগম। ব্যাংকের পরীক্ষা প্রায় আসে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ। জনতা ব্যাংকের পরীক্ষা আসছে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ। তো এখন আমরা মধ্য স্বরাগম বললে ইজিলি ধরে ফেলতে পারবো, কিন্তু অল্টারনেট নাম দিলে আর পারি না। ধরেন একজনের নাম হচ্ছে আবুল কালাম মফিজ, তারা আবুল বললেও চিনবে, কালাম বললেও চিনবে, মফিজ বললে আরো বেশি চিনবে। তাহলে দেখেন আবুল কালাম মফিজ, এই মফিজের নাম হচ্ছে তিনটা, যেটার নাম মধ্য স্বরাগম তার নামই বিপ্রকর্ষ, যেটার নাম বিপ্রকর্ষ তার নামই স্বরভক্তি, যেটার নাম বিপ্রকর্ষ তার নামই স্বরভক্তি। হ্যাঁ, তো আপনাদের চাকরির পরীক্ষা সাধারণত এগুলো যে কোনো পরীক্ষা আসে, বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, নিবন্ধন বলেন, অথবা যে কোনো চাকরির পরীক্ষায় কোশ্চেন গুলো আসে। এমন কোন চাকরির পরীক্ষা আছে যেখানে বাংলা নাই, বাংলা ব্যাকরণ আসবে না? সব চাকরির পরীক্ষায় আসে। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগম যেই কথা, বিপ্রকর্ষ একই কথা, স্বরভক্তি একই কথা। তো আমরা সহজে অনেক সময় দেখা যাচ্ছে স্বরধ্বনির পরিবর্তন কোনটা, যেটার সামনে স্বর থাকবে অথবা স্বর ধ্বনি থাকবে, এরকম টেকনিক দেয়। কিন্তু বি তো ব্যঞ্জন ধ্বনি, তারপরেও কিন্তু এটা স্বরধ্বনির অন্তর্গত, ঠিক আছে? কিন্তু অল্টারনেট নাম আর কি। পরীক্ষা আপনাদের মধ্য স্বরাগম না দিয়ে বলবে নিচের কোনটি বিপ্রকর্ষ উদাহরণ, নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ। হ্যাঁ, যেমন ধরেন এটা জনতা ব্যাংকের পরীক্ষায় আসছে কোশ্চেনটা, স্নান থেকে সিনান, অমিয় সায়রে সিনান করিতে সকলই গরল ভেলো। যে রাধার কথা বলেছে আর কি, যখন রাধা বিরহে পড়েছে তখন সে বলেছে অমিয় সায়রে সিনান করিতে সকলই গরল ভেলো। ভাবছিলাম কৃষ্ণের সাথে প্রেম করব, আর কৃষ্ণের সাথে প্রেম করে ঘর বাড়ি ঘর সংসার করব, অমৃত সাগরে শুধু মধু খাবো, কিন্তু কৃষ্ণ তো রুক্মিণীর কাছে চলে যায়, এই জন্য সে বিরহে মরে যায়। স্নান থেকে কি হইলো? সিনান। আচ্ছা, মধ্য স্বরাগমের ঘটনা দেখেন, মাঝখানে স্বরধ্বনি আসবে, মাঝখানে কি আসবে? স্বরধ্বনি আসবে। এখন দেখেন আপনাদের একটা বিষয় দেখাই, এই বিষয়টা মাথায় রাখেন। যেমন ধরেন ক, ক মানে কিন্তু শুধু ক না, লুকায়িত এখানে অ আছে, অ এর কোনো কার নাই। হ্যাঁ, কিন্তু যদি বলি কি আর হচ্ছে কি, এই কোনটা আগে আছে কোনটা পরে আছে? নিশ্চয়ই রস্বইকার আগে আছে, দীর্ঘইকার পরে আছে না, কখনো না। আপনারা একটু বলেন যে কার যদি কোনো বর্ণের সাথে বসে তাহলে ওই বর্ণের পরে বসে। এখানে দেখতে আগে মনে হচ্ছে ই, কিন্তু আসলে এটা হবে ক যোগ ই। মাথা রাখেন কিন্তু, নাহলে মধ্য স্বরাগম বুঝবেন না। সামনে বসতো তো বেটা তার শুরুর ধরে বসতো, ইক ইক হতো, একটা ইক আর একটা ক ই। এখানে দেখেন শুধু এই জিনিসটা খেয়াল করেন, একটা হচ্ছে কই আর একটা হচ্ছে ইক। হ্যাঁ, এখানে কই আর হচ্ছে ইক, আর কি এইটা কিন্তু মাঝখানে কি, তাহলে এই মাঝখানে জিনিসটার জন্য ক হসন্ত ই, কি। হ্যাঁ, তাহলে ক যোগ দীর্ঘ ই, তারপরে যদি বলি কু তাহলে কি হবে? ক যোগ উ, তারপরে যদি বলি ক্রি, ক যোগ রি। এটা মাথায় রাখেন, ধ্বনি বর্ণের ব্যবহার খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। এটা না হলে প্রকৃতি পত্রে বুঝতে পারবেন না। আমাদের 8 নম্বর লেকচারে প্রকৃতি পত্রে আছে। তারপরে যদি বলি এইভাবে, মানে স্বরধ্বনি ব্যঞ্জনের সাথে যদি স্বর বসে তখন সেটা কার হয়ে যায়, আর কারটা অলওয়েজ পরে বসে। হ্যাঁ, কার অলওয়েজ কোথায় বসে? পরে বসে। এখন দেখেন আমরা একটা বিষয় খেয়াল করি, বললাম রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন। আপনি যদি ভাঙেন তাহলে র এর সাথে কি আছে? অ আছে। ত এর সাথে কোনো ইয়ে নাই, ন যোগ অ। হ্যাঁ, এবার ভাঙলে কি হয়? র যোগ অ যোগ ত যোগ অ যোগ ন যোগ অ। দেখেন এই রতনের সাথে কোনো মানে সমস্যা নাই, এজন্য প্রত্যেকটা ধ্বনির সাথে একটা করে অ আছে। তাহলে এখানে খেয়াল করেন, এখানে অতিরিক্ত অ আসবে, এখানে একটা দুইটা অ আছে, আর এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা, এই অতিরিক্ত অ আসছে না? এখন অনেকে বলবে ত আসছে, আর ত তো ব্যঞ্জন ধ্বনি,
আমাদের এই যে স্বরাগম ডিলস উইথ স্বরধ্বনি অথবা স্বরধ্বনির পরিবর্তন যে 7টা আছে সবগুলো স্বরধ্বনি ইয়াকে ডিল করবে, স্বরধ্বনিকে ডিল করবে। স্বরধ্বনি মানে কারও হইতে পারে। এখানে আছে কয়টা? এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আছে 5টা। তাহলে এখানে ওই যে অতিরিক্ত আসছে, এই জন্য এটার নাম কি হয়ে গেছে? মধ্য স্বরাগম। কিন্তু পরীক্ষায় দিবে নিচের কোনটি বিপ্রকর্ষ বা স্বরভক্তির উদাহরণ, কোনটি বিপ্রকর্ষ বা স্বরভক্তির উদাহরণ। তো এবার আসেন আমরা একটা জিনিস খেয়াল করি, তাহলে এই অতিরিক্ত আসলো। এবার আপনারা দেখেন যত্ন থেকে যতন, স্বপ্ন থেকে স্বপন, স্বপন দেখাইলাম ববে, হর্ষ থেকে হরস, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাক, অধ্বনিটা দেখা যাবে না, কিন্তু অন্য ধ্বনি কিন্তু ঠিকই দেখা যাবে। লক্ষ্য করেন এগুলো কিন্তু খুব বেশ জটিল জিনিস। স, স এর সাথে কি আছে? ন, ন এর সাথে কিন্তু আ, তারপরে ন এর সাথে অ। এইবার আসেন এদিকে কি আছে দেখেন, এইদিকে আছে হচ্ছে স এর সাথে ই, ই এর সাথে ন, ন এর সাথে আ, আ এর সাথে ন এর সাথে অ। অত কাহিনীতে যাওয়ার দরকার নেই, অত কাহিনীতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, স্নান থেকে সিনান দেখেন, স্নান থেকে সিনান, সিনান একই কথা, ধ্বনির পরিবর্তন দিয়ে নতুন কোনো শব্দ তৈরি হয় না। স্নান থেকে সিনান, স্নান সিনান আঞ্চলিকতা আর কি। দেখেন এখানে অতিরিক্ত কি দেখা যাচ্ছে? স স, ন ন, আ আ, ন ন, এই ইটা অতিরিক্ত দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে এটা কি আগে আছে না পরে আছে? অবশ্যই পরে আছে, স যোগ ই। তাহলে দেখেন মনে রাখেন প্রথম ধ্বনি আর শেষ ধ্বনি, প্রথম একটা ধ্বনি আছে ধরেন স আছে আর আছে ন আছে, প্রথম ধ্বনির পরে যতগুলো থাকবে প্রথম ধ্বনিতে হচ্ছে আদি, প্রথম ধ্বনির নাম কি? আদি, শেষ ধ্বনির নাম কি? অন্ত, আর মাঝখানে সবগুলো হচ্ছে মধ্য। মাঝখানে যদি 10টা থাক 20টা থাক, মাঝখানে সব হবে মধ্য। তাহলে প্রথম ধ্বনির পরেই চলে গেছে, এই জন্য এটার নাম হয়ে গেছে কি? মধ্য স্বরাগম। কিন্তু নাম তো ওইটা দেয় নাই, দিয়েছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি কোনটি। হ্যাঁ, সেইভাবে আরেকটা উদাহরণ দেখেন, গ্রাম থেকে গ্রাম, যশোরের মানুষ বলে গ্রাম, গ্রাম, গ্রাম থেকে গ্রাম। এই যে দেখেন গ এর সাথে এ কার আসছে অতিরিক্ত, কিন্তু এটা আসলে হবে গ যোগ এ। বুঝতে পারছেন? তাহলে প্রথম শব্দের প্রথমে অতিরিক্ত স্বরধ্বনি আসলে সেটার নাম আদি স্বরাগম। শব্দের মাঝখানে যে কোনো জায়গায় যদি অতিরিক্ত স্বরধ্বনি আসে সেটার নাম মধ্য স্বরাগম। এইবার আসেন অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম, তাহলে স্বরধ্বনি কোথায় আসবে? অবশ্যই শেষে আসবে। চুতার, কবেকার, অন্ধকার, বিদিশার, দিশা। আচ্ছা, দিশ থেকে দিশা, তাহলে এখানে দেখেন দিশ ছিল আর এখানে অতিরিক্ত কি আসছে? আর সেটা ইজিলি বোঝা যাচ্ছে, অন্তঃস্বরাগম খুব ইজিলি বোঝা যাবে। তাহলে আবার রিক্যাপ করেন, শব্দের প্রথমে যদি স্বরধ্বনি আসে তার নাম কি? আদি স্বরাগম। শব্দের মাঝখানে যদি স্বরধ্বনি আসে অতিরিক্ত তার নাম মধ্য স্বরাগম। শব্দের শেষে যদি অতিরিক্ত স্বরধ্বনি আসে তার নাম কি? অন্তঃস্বরাগম। বাকিগুলো আপনারা প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা, স্বরাগম ক্লিয়ার, আমাদের স্বরাগম একদম ক্লিয়ার, স্বরাগম আমাদের আর কোনো সমস্যা নেই, এটা পানি হয়ে গেল। হ্যাঁ, এখন আসেন স্বরাগমের বিপরীত প্রক্রিয়া, বাই আয় হলে ব্যয় হয়। যদি স্বরধ্বনি এখানে আসে এখান থেকে যাবে, ঠিক এখানে যেভাবে যেভাবে অতিরিক্ত স্বরধ্বনি আসছে ঠিক এখানে তেমনি ভাবে অতিরিক্ত স্বরধ্বনি এখান থেকে যাবে। কিভাবে যাবে দেখেন, এখান থেকে শব্দের প্রথম থেকে যাবে, এখানে শব্দের মধ্যখান থেকে যাবে, এখানে শব্দের শেষ থেকে যাবে। শব্দের প্রথম থেকে যদি যায় তার নাম আদি স্বরলোপ, শব্দের মাঝখান থেকে গেলে মধ্য স্বরলোপ, শব্দের শেষ থেকে গেলে অন্ত স্বরলোপ। এগুলোর অল্টারনেট নাম নাই, কিন্তু এই যে দেখেন স্বরলোপ, এই ব্যাটার কিন্তু আরেকটা নাম আছে। এই তিনটা মিলেই এখানে স্বরাগম, এই তিনটা মিলেই স্বরলোপ। এই ব্যাটার এই আবলের আরেকটা নাম আছে, একটা স্বরলোপ বা সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ, তাহলে স্বরলোপ বা সম্প্রকর্ষ দুইটাই আসে। আপনাকে পরীক্ষার হলে কিন্তু স্বরলোপ দিবে না, স্বরলোপ দিবে। বিশেষ করে ব্যাংকের পরীক্ষায় বাংলা পাঠটা খুবই কঠিন হয়, তো এই ব্যাংকের পরীক্ষা সাধারণত এই অল্টারনেট নামগুলো দেয়। স্বরলোপ না দিয়ে কি দেয়? সম্প্রকর্ষ। নিচের কোনটি সম্প্রকর্ষ উদাহরণ? তাহলে আদি স্বরলোপ ও সম্প্রকর্ষ, মধ্য স্বরলোপ ও সম্প্রকর্ষ, অন্ত স্বরলোপ ও সম্প্রকর্ষ। খেয়াল করেন
আদি স্বরলোপ, শব্দের প্রথম থেকে স্বরধ্বনি লোপ পাবে, শব্দের প্রথম থেকে স্বরধ্বনি লোপ পাবে। আমাকে স্টুডেন্ট বলে ভাইয়া তাহলে আমরা স্কুল থেকে কি দিলাম, স্কুল, তাহলে আমি যদি উল্টা করে দিই তাহলে কিন্তু আদি স্বরলোপ হয়ে যায়, ঠিক না? সহজ, এক টিচারও বলছে এত সোজা না ভাই, হবে না। কারণ কি দেখেন বিরাম চিহ্ন কয়টা, এটা নিয়ে অনেক মতভেদ আছে। বিরাম চিহ্ন ক্লাস আছে আমাদের। বিরাম চিহ্ন আপনি যে কোনো একটা টপিকস পেরে খুব আহ্লাদে গদগদ করলে আপনার বিসিএস হবে না। প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার এভারেজ ধারণা থাকতে হবে, তাইলে হবে। বিরাম চিহ্ন 12টি, 13টি, 16টি, দেখছেন 3টা আনসার। বাংলার এইগুলো খুবই কনফিউজিং। পরীক্ষা পিএসসি কোনটা না সেটা দেখার বিষয়। অনেকগুলো চাকরি পরীক্ষা দিলে, বিসিএস দিলে তারপর বুঝতে পারবেন আসলে পিএসসির আনসার কোনটা। পিএসসি 3টা থাকলে আপনি বিরাম চিহ্ন দিবেন 12টি। হ্যাঁ, বিরাম চিহ্ন দিবেন কয়টি? 12টি। আর এরপরে 12টি না থাকলে 13টি, 13টি না থাকলে 16টি। এই 16টি হচ্ছে বাংলা একাডেমির মত। এই ক্ষেত্রে বাংলা একাডেমির মতটা আনসার করা যাবে না যদি 16টি না থাকে আনসার। 13টি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। শহীদুল্লাহ সবসময় একটা বেশি পড়ে। হ্যাঁ, আর 12টি হচ্ছে সুনীতি কুমারের মত। বেটা সুনীতিটা অলওয়েজ রাইট, বুঝছেন? তিনি একটাকে কম রাখছেন আর শহীদুল্লাহ একটা বেশি করছেন। আর বাংলা একাডেমি ওই ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেট কেমনে ভুলে গেছি, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলোকেও অ্যাড করেছেন আর কি, কিন্তু এগুলো এখনো অ্যাপ্রুভ হয়নি। তাহলে যদি পরীক্ষা আসে বিরাম চিহ্ন কয়টি, উত্তর হচ্ছে 12টি। 12টি না থাকলে 13টি, 13টি না থাকলে 16টি। আর 3টা একসাথে থাকলে অবশ্যই কি দিবেন? 12টি। ক্লিয়ার? হ্যাঁ, এখন 19 এর বইয়ে দেখবেন বিরাম চিহ্ন 13টা দেওয়া আছে কিন্তু লেখা নাই কটা বিরাম চিহ্ন, কিন্তু পরীক্ষার হলে স্মার্ট হইতে হবে আপনার। হ্যাঁ, এখন দেখেন এই আরেকটা জিনিস আছে, ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন কয়টি? ব্যাকরণিক চিহ্ন কয়টি? এটা তো সবাই খেয়াল করে না, বিরাম চিহ্ন মনে করে। 4টি। ব্যাকরণিক চিহ্ন কয়টি? 4টি। ব্যাকরণিক চিহ্নগুলো কি কি দেখেন, খেয়াল করেন। ব্যাকরণিক চিহ্ন হচ্ছে এই যে এইরকম চিহ্ন, এই চিহ্ন, তারপরে এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই 4টা চিহ্ন ব্যাকরণে ব্যবহৃত হয়। গণিতের চিহ্নগুলো ব্যাকরণে ব্যবহৃত হয়। গণিত এটা রুট চিহ্ন, তাই না? এটা বাংলায় নাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। বাংলায় এটার নাম ধাতু চিহ্ন। যখন আমরা ধাতু চ্যাপ্টার পড়াবো বা প্রকৃতি করতে পড়াবো তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। এটা আমরা মনে করি √100। গণিতের চিহ্নটা আসলে এরকম, আর বাংলায় চিহ্নটা এইভাবে উপরের দিকে উঠলে আর ওদিকে যায় না। খেয়াল করবেন, এই দুইটা চিহ্নের নাম হচ্ছে, নাম একটাই, ব্যুৎপত্তি চিহ্ন। ব্যুৎপত্তি মানে উৎপত্তি, কোন দিক থেকে কোন দিকে উৎপত্তি হয়েছে। আর সমাসের ক্ষেত্রে, সন্ধির ক্ষেত্রে এইটা ব্যবহৃত হয়, এটার নাম হচ্ছে সমতা চিহ্ন। এটাও প্রায় পরীক্ষায় আসে। ব্যাকরণিক চিহ্ন কয়টি? উত্তর হচ্ছে 4টি। কিন্তু বিরাম চিহ্ন কয়টি? 12টি, 13টি, 16টি। হ্যাঁ, এখন আসেন ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন, তারপরে ব্যুৎপত্তি। ওই যে ছোটকালে মানে যে গ্রেটার দেন লেস দেন চিহ্নের মতো আর কি, গ্রেটার দেন লেস দেন। তো আমি যখন অঙ্ক করতাম, বাস্তব সংখ্যার অঙ্ক করতে গিয়ে সমস্যা হইতো। আপনারা শুভ্র স্যারের কাছে করছেন, তো মানে আমার আপু বলে দিয়েছে এই যে মানে কোনটা বড় কোনটা ছোট। তো আমার আপু বলে দিয়েছে পেট যেদিকে থাকবে সেদিকে বড়, পিঠ যেদিকে থাকবে সেদিকে ছোট। মানে যেদিকে হা করে থাকবে সেদিকে বড়। এই যে এদিকে হা করে আছে এদিকে বড় বড় সংখ্যা হবে, এদিকে ছোট সংখ্যা হবে। ঠিক সেম জিনিসই ব্যুৎপত্তি মানে পেট যেদিকে থাকবে, যেদিকে আপনি পেট রাখবেন, দুই চিহ্ন যেভাবে দেন সমস্যা নাই, যেদিকে পেট রাখবেন সেদিকে থাকবে মূল শব্দ। এটার মূলত যেই শব্দটা ছিল সেই শব্দ। যেমন রিক্সা থেকে রিস্কা, রিক্সা হচ্ছে মূল শব্দ, রিস্কা হচ্ছে বিকৃত শব্দ। মেয়ে হচ্ছে মূল শব্দ, মাইয়া হচ্ছে বিকৃত শব্দ। মূল শব্দ ওইদিকে থাকবে আর বিকৃত বা পরিবর্তিত শব্দ ওইদিকে থাকবে। তাহলে এইদিকে মূল শব্দ রাখতে হবে, ওইদিকে বিকৃত শব্দ রাখতে হবে। তাহলে আপনি পেটের দিকে কি রেখে দিয়েছেন? বিকৃত শব্দ রেখে দিয়েছেন। হবে হবে হবে। তাহলে পিঠের দিকে কি রাখছেন? মূল শব্দ রাখছেন। তাহলে মূল শব্দকে কোন সময় আপনি এবার উল্টাই দেন, উল্টাই দিলে হবে। উল্টাই দিলে তাহলে ওই চিহ্নটা যদি আপনি এইভাবেও দেন অসুবিধা নেই, কিন্তু আপনি এটা কোনোভাবে এভাবে দিতে পারবেন না। তাহলে স্কুল থেকে স্কুলে এভাবে দেওয়া সম্ভব কি? কখনোই সম্ভব না। ঠিক আছে?
তাহলে আমরা কি শিখলাম? বিরাম চিহ্ন কয়টি? 12টি, 13টি, 16টি। 12টি, 13টি অথবা 16টি। আর ব্যাকরণিক চিহ্ন কয়টি? 4টি। পরীক্ষায় এভাবে আসবে ব্যাকরণিক চিহ্ন কয়টি? উত্তর হচ্ছে 4টি। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বিরাম চিহ্নের ক্লাসে। এবার আদি সরলোপ। তাহলে আমরা নতুন শব্দ তৈরি করতে হবে। এখন সংস্কৃত অনেক ধরনের শব্দ আছে, সব সংস্কৃত শব্দ জানেন আপনারা? প্রায় 2500 মতো সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশ করেছে। তো এত শব্দ তো অর্থ জানা সম্ভব না। যেমন ধরেন একটা শব্দ হচ্ছে অলাভু। আমার তো বাংলা ব্যাকরণে হাফেজ হওয়ার দরকার নাই ভাই, বাংলা ব্যাকরণ রিসার্চ করার দরকার নাই, কোন সাবজেক্টে রিসার্চ করার দরকার নেই, সকল সাবজেক্ট এভারেজ পারেন তাইলে হবে। আমার বিসিএস পরীক্ষায় পারলেই তো হইল, বাকি সময় লাগবে না। শব্দটা হচ্ছে অলাভু থেকে লাভু। ঠিক আছে, খেয়াল করেন তো, অলাভু থেকে কি হলো? লাভু। সামনের থেকে অ হাওয়া হয়ে গেল, বাদ গেল। হ্যাঁ, এখন দেখেন পরে কেমনে কেমনে ভাই লাউ হইছে সেটা আপনার নাও জানলেও চলবে, কারণ সংস্কৃত অলাভু শব্দের অর্থ কি? লাউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুধু দেখবেন সামনের থেকে আমাদের ঘটনা কি ঘটেছে, আদি সরলোপ। সামনের থেকে স্বরধ্বনি বাদ গেছে কিনা, অ একটা স্বরধ্বনি, অ বাদ গেছে, তাহলে আদি সরলোপ। যদি বলেন নিচের কোনটি সম্পর্কষ্ঠের উদাহরণ, দেখেন সম্পর্কষ্ঠ উদাহরণ এইভাবে পড়ে যায়, মাথায় রাখবেন। মধ্য স্বরলোপ ঘটনা কি করবে? মাঝখান থেকে স্বরধ্বনি লোপ পাবে। মাঝখান থেকে স্বরধ্বনি কিভাবে লোপ পায় দেখেন। হ্যাঁ, মাঝখান থেকে স্বরধ্বনি লোপ পাবে। আমি বললাম সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ। আচ্ছা আরো সহজ উদাহরণ দিই। জানালা থেকে, আপনার বোন রে ধরুন কি বলেন, এই জানলাটা খুলে দে তো, গরম আইতেছে, জানলাটা খুলে দে, জানলাটা। জানালা থেকে জানলা। এই যে দেখেন এখানে অ ছিল, হসন্ত আ ছিল, আ ছিল, আর হসন্ত মানে কি? আ নাই, আবাদ। তাহলে জানালা থেকে কি হয়ে গেল? জানলা। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? মধ্য সরলোপ। মধ্য সরলোপ মানে কি? সম্প্রকর্ষ ঘটলো বা সরলোপ ঘটলো। হ্যাঁ, এবার আমি বললাম ধরেন সুবর্ণ থেকে স্বর্ণ। দেখেন এখানে স এর সাথে উ আছে, মানে স যোগ উ, কিন্তু এখানে উটা কি আর আছে? বাকি সব আছে। ব বফালা হইলো, রেপ রেপ ঠিক থাকলো, মূর্ধন্য মূর্ধন্য ঠিক আছে, কিন্তু এই যে প্রথম ধ্বনির পরের থেকে, মানে আবার বলছি, প্রথম ধ্বনি আদি, শেষ ধ্বনি অন্ত, আর মাঝখানে যত সব আছে মধ্য, মাঝখান থেকে উটা বাদ পড়ছে, এই জন্য সেটার নাম কি? মধ্য সরলোপ। আচ্ছা ডান। এবার আসেন অন্ত সরলোপ। অন্ত সরলোপ কি হবে? অন্ত সরলোপ শব্দের শেষ থেকে কি বাদ যাবে? স্বরধ্বনি লোপ পাবে। হ্যাঁ, আমার একটা আপার নাম ছিল আশা। হ্যাঁ, আশা থেকে আশ, ওই যে পার্শ্বিক ধ্বনি মনে আছে তো? পাশের বাড়ির লোকমান। কেন লোকমান বলেছি? আমার চাচাতো বোন ছিল আশা, আর ওই আশা আপার সাথে লোকমান ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। তো উনি হচ্ছে এরপরে ওনার ভাই জেনে যায়, রিজভি ভাই খুব ডেয়ারিং ছিল। উনি হচ্ছে তাকে এমন মারধর করেছে, বুঝছেন? মারধর করছে, আর আবার ছেলেকে ধরে ছেলেকেও মারধর করছে। পরে তাদের প্রেম ভাঙে যায়। তো তখন লোকমান ভাই হচ্ছে ক্লাস 10-এ পড়তো। উনি হচ্ছে তো পরে পাশাপাশি রং মিস্ত্রির কাজ করতো, গরিব ছিল। কিন্তু আশা আপা হচ্ছে প্রেম ভালোবাসা সব শেষ ভাইয়ের ভয়ে। আর লোকমান ভাইও প্রেম ভালোবাসা শেষ করে চিন্তা করছে তার তো এসএসসি পাস করতে হবে, পড়তে বসছে। ওই লোকমান ভাইয়ের ভাইও মার গেছে, লোকমান ভাইয়ের বাবাও মার গেছে। পরে পড়তে বসছে, বাংলা দ্বিতীয় পত্র পড়ছে লোকমান ভাই। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। এইবার তার বাবা এসে লোকমান ভাইয়ের ইচ্ছা মতো কি দেওয়া মার দেওয়া শুরু করছে। তুই আবারও আশার নাম নিছস? আচ্ছা, আশা আপা এখন আসলে যে বুঝতে পারে না যে বাপ সম্প্রসারণ। পরে আশা আপার এখন বিয়েই গেছে, 3টা বাচ্চা, আর লোকমান ভাই বিদেশ চলে গেছে। আচ্ছা, এই হচ্ছে প্রেম কাহিনী। তো এখানে দেখেন আশ যোগ আ ছিল, আটা থেকে এখানে কি আর আ আছে? নাই, চলে গেছে। তারপরে দেখেন বেন্সি থেকে, না বেঞ্চ থেকে বেঞ্চি উঠে হবে না। তাহলে পরে যদি স্বরধ্বনি যদি লোপ পায় সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। বাকি উদাহরণগুলো আপনারা ইজিলি পাবেন। তাহলে আমরা আবারও আসি, স্বরাগম স্বরলোপ। স্বরাগম হচ্ছে স্বরধ্বনির আগমন ঘটবে, স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনি লোপ পাবে। স্বরলোপের আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ। আর স্বরাগম হচ্ছে 3 প্রকার, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আবার মধ্য স্বরাগমকে আরো 2টা নাম দিয়েছে, বিপ্রকর্ষ, স্বরভক্তি।
আদি স্বরগম মানে হচ্ছে শব্দের প্রথমে যে স্বরধ্বনি আসবে, মধ্য স্বরগম হচ্ছে শব্দের মাঝখানে স্বরধ্বনি আসবে, অন্ত স্বরগম মানে হচ্ছে শব্দের শেষে স্বরধ্বনি আসবে। আদি স্বরলোপ, স্বরলোপ আবার 3 প্রকার বা সম্প্রকর্ষ 3 প্রকার, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ মানে শব্দের প্রথমে স্বরধ্বনি লোপ পাবে, মধ্য স্বরলোপ মানে হচ্ছে শব্দের মাঝখানে স্বরধ্বনি লোপ পাবে, অন্ত স্বরলোপ মানে হচ্ছে শব্দের শেষে স্বরধ্বনি লোপ পাবে। ক্লিয়ার? ডান? ওকে, কমেন্টস করে জানান অথবা কোনো অসুবিধা আছে কিনা জানান। তাহলে স্বরাগম আমরা আর স্বরলোপ ক্লিয়ার হয়ে গেলাম। পরীক্ষা এভাবে আসবে, নিচের কোনটি স্বরাগম বা স্বরলোপ। হ্যাঁ, ক্লিয়ার? আব্দুল কাইয়ুম ক্লিয়ার, খুরশিদা এইচ রহমান ক্লিয়ার, প্রশান্ত আপনার বাবার সুস্থতা কামনা করছি। আচ্ছা আসেন, হ্যাঁ এবার আসেন স্বরধ্বনির পরিবর্তনে আমরা এখন করব অপিনিহিতি। নাম্বারিং করা বাদ দিই, নাম্বারিং করা বাদ দিই, অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। খেয়াল করেন সামনে যেহেতু অ আছে তাহলে এটা স্বরধ্বনির পরিবর্তন। সামনে অ থাকলে সেটা কি হয়? স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তনটা কিভাবে হবে দেখেন, বলেছি পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় কিংবা যুক্ত বানানোর আগে যদি ইকার বা উকার উচ্চারিত হয় তাকে অপিনিহিতি বলে। আসলে পড়তে পড়তে বিষয়গুলো আমার সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু মুখস্থ বিদ্যা আপনাদের কাজে রাখবে না, কারণ প্রশ্নগুলো চেঞ্জ করে দিবে, ক্লিয়ার করবে না। আচ্ছা, অপিনিহিতি দেখেন পরের ইকার বা উকার তত কিছু দরকার নেই, আপনারা একটু সাউন্ড করে মনে মনে বলেন, বলেন ইউ অপিনিহিতি, বলেন একটু ইউ অপিনিহিতি, বেশি সাউন্ড করেন না, পরে আবার আম্মু চলে এসে বলবে যে কি করতেছো। আচ্ছা, ইউ অপিনিহিতি বলেন, ইউ অপিনিহিতি, ইউ অপিনিহিতি, এটা মাথায় রাখতে হবে। অনেকগুলো টপিকস, ধ্বনির পরিবর্তন অনেকগুলো টপিকস। আপনি যদি টেকনিক মনে না রাখেন তাহলে অবশ্যই আপনার সমস্যা হবে। টেকনিক মনে রাখতে হবে। এই অপিনিহিতি আসলেই ইউ অপিনিহিতি। ইউ অপিনিহিতি মানে কি? তুমি অপিনিহিতি, বারবার বলেন ইউ অপিনিহিতি, ইউ অপিনিহিতি, তুমি অপিনিহিতি, তুমি অপিনিহিতি, তুমি অপিনিহিতি, ইউ অপিনিহিতি। আচ্ছা, ইউ অপিনিহিতি, ইউ বলতে আমি কি বুঝাচ্ছি? রস্বই আর রস্যুর খেলা অপিনিহিতিতে। পরীক্ষায় আসবে নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ বা দৃষ্টান্ত। হ্যাঁ, আমি কতগুলো উদাহরণ লিখি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, আজি আসুক তারে আমি মজা দেখাবো। হ্যাঁ, তারে মজা দেখাবেন। দেখেন, আজি থেকে আইজ, আজকেও তো আইলো না, কাইলো আইলো না, কালি থেকে কাইল, সে যে কেন এলো না, তারপর হচ্ছে কি তারে আমি মায়ের লাগাবো। দেখেন, মারি থেকে মায়ের, চারি থেকে চাই। এগুলো সিলেটের মানুষ বেশি বলে। এই ধ্বনির পরিবর্তনটা বলতে সিলেটি ধ্বনির পরিবর্তন। হ্যাঁ, চারি থেকে চাই, তারপরে হচ্ছে সাধু থেকে সাউথ, সাধু থেকে সাউথ। তারপরে হচ্ছে রাতি থেকে রাই, সাধু থেকে সাউথ পরে লিখি, রাতি থেকে রাই, কাতি থেকে কাই, কাইট করে নেন। আচ্ছা, প্রথম এরকম কাইট হয়েছিল। সাধু, সাধু থেকে সাউথ, মাছুয়া, মাছুয়া থেকে মাউ ছয়া, মাছুয়া থেকে মাউ ছয়া,
হাটুয়া থেকে না, রাখিয়া থেকে রাইখা, রাখিয়া থেকে রাইখা বলে না, এই যে রাইখায়, মানিকগঞ্জের মানুষও বলে রাইখায়। আচ্ছা আসেন, ক্লাস নেওয়ার সুবাদে আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, অনেক জেলায় ঘুরে হয়েছে, তো আসলে মিস করি বিষয়গুলা। এই ঘরে বসে বসে ক্লাস নিতে হবে এটা কখনোই কল্পনা করি নাই। বিভিন্ন প্রান্তে ও প্রান্তে ও প্রান্তে ছুটে ছুটে আমরা আসলে ক্লাস নিতাম, কিন্তু বোর্ড ক্লিয়ার না, ক্লিয়ার তো। আচ্ছা খেয়াল করেন, আজি থেকে আইজ, কালি থেকে কাইল, মারি থেকে মায়ের, চারি থেকে চার, রাজি থেকে রাইট, কাদি থেকে কাইট, সাধু থেকে সাধু, মাসুয়া থেকে মাউসুয়া, রাখিয়া থেকে রাইখা। হ্যাঁ খেয়াল করেন, আজি থেকে আইজ। তো আপনারা মনে করতেছেন যে এই যে দেখেন আমি বারবার বলেছি আজ ই মানে জি মানে কি, বর্গীয় জ যোগ ই, তাহলে ই এই ধ্বনিটা কিন্তু প্রথমে নাই, কোথায় আছে, পরে আছে। তাহলে আজ, আজ যোগ ই, তাহলে আজ কি হলো, অথবা এভাবে লেখেন আজ যোগ ই, আজ যোগ ই। আজ যোগ ই, আজি, আজ যোগ ই, আজি। তো দেখেন আজি থেকে আইজ, তো পরে ছিল, পরের ইউ, পরের ইউ। আমাকে প্রথমে প্রথমে অপিনীতি শর্ত দুইটা, অপিনীতি শর্ত কয়টা, শর্ত দুইটা। এক নাম্বার হচ্ছে পরের ইউ আগে, অপিনীতি পুরোটাই ইউর উপর ডিপেন্ড করে। পরের ইউ আগে, আমার সাথে একটু সাউন্ড করে বলেন, পরের ইউ আগে, পরের ইউ আগে, পরের ইউ আগে। আবার বলেন পরের ইউ আগে। পরের ইকার বউকার যদি আগে উচ্চারিত হয়, পরের ই বা উ আগে চলে আসবে। তো আজ ই, তাহলে কি হলো, আজ যোগ ই। তাহলে খেয়াল করেন, আজ যোগ ই পরে ছিল, আর পরেরটা কোথায় চলে আসছে, সামনে চলে আসছে, পরেরটা সামনে চলে আসছে। কালি কি হলো, কাল যোগ ই, কাল পরেরটা কি আসলো, সামনে আসলো। মারি, মার যোগ ই, ই কোথায় আসলো, সামনে আসলো। চারি, চার যোগ ই। আচ্ছা এখন অনেকে বলতে পারেন ভাইয়া এটা তো মধ্য স্বরাগম, কিন্তু না, মধ্য স্বরাগমের মধ্যে এটার একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখেন, মধ্য স্বরাগমে অতিরিক্ত স্বরধ্বনি আসে, মধ্য স্বরাগমে কি আসে, অতিরিক্ত স্বরধ্বনি আসে। এখানে কি অতিরিক্ত স্বরধ্বনি আসছে, জাস্ট পরেরটা আগে যাইয়ে বসছে, পরেরটা কি হয়েছে, আগে এসে বসছে, এই জন্য এটা মধ্য স্বরাগম হবে না, অতিরিক্ত আসে না। চারি এখানে ছিল, এখানে আসছে, সোজা কথা কার থাকবে সরাসরি ওইভাবে চলে আসবে। রাতি থেকে রাই, কাতি ই, কার ছিল সামনে চলে আসছে। এখানে সাধু দেখেন, কার ছিল, উকার ছিল, সামনে চলে আসছে। মাছুয়া, এই উকার ছিল, সামনে চলে আসছে। রাখিয়া থেকে রাখা, সত্য থেকে সৈত্য, বাক্য থেকে বাক্য, বাক্য থেকে বাক্য। এগুলো নেটওয়ার্কের একটু প্রবলেম হয় মাঝে মাঝে। বাক্য থেকে বাক্য, এখন খেয়াল করেন মাছুয়া, এইগুলো তো অতটুকু পর্যন্ত তো আমরা বুঝলাম, পরে রিউ কোথায় আসছে, আগে আসছে। কিন্তু এগুলো দেখেন, সত্য থেকে সৈত্য, বাক্য থেকে বাক্য, এগুলো দেখেন এই মাঝখানে কি, এখানে মানে এখানে দেখেন কোনো ই উ নাই, রস্বই আর রস্বও নাই, অতিরিক্ত ইউ আসছে। এটা তো মধ্য স্বরাগম হওয়ার কথা, কিন্তু না, 9 10 এর বই বলে দিয়েছে। দেখেন 9 10 এর বই দিয়েছে, বাংলা ব্যাকরণ আসলে কোনো কিছু পরিবর্তন করার নাই, যা আছে তাই। হ্যাঁ, মাঝখানে হচ্ছে দেখেন, মাঝখানে হচ্ছে মানে এখানে আরেকটা শর্ত নাম্বার 2, যুক্ত ব্যঞ্জনের আগে ইউ, যুক্ত ব্যঞ্জনের আগে ইউ। একটু সাউন্ড করে কয়েকবার বলেন, যুক্ত ব্যঞ্জনের আগে ইউ হলে, যুক্ত ব্যঞ্জনের আগে ইউ হলে বলেন, যুক্ত ব্যঞ্জনের আগে ইউ হলে, যুক্ত ব্যঞ্জনের আগে ইউ হলে। যুক্ত ব্যঞ্জন কি, যুক্ত ব্যঞ্জন খেয়াল করে, ক এর সাথে ব বসলো, এটা একটা যুক্ত ব্যঞ্জন। ক এর সাথে জ বসলো, এটা একটা যুক্ত ব্যঞ্জন। ক এর সাথে ক বসলে এটাও একটা যুক্ত ব্যঞ্জন। কিন্তু ক এর সাথে যদি পাশাপাশি বসে তখন সেটা যুক্ত ব্যঞ্জন না, হসন্ত দিলে যুক্ত ব্যঞ্জন হয়ে যাবে, একটার সাথে আরেকটা হয়ে যাবে। যুক্ত ব্যঞ্জন মানে কি, দুইটা ব্যঞ্জন নিয়ে একসাথে বসা, একই রকম হোক, দুই রকম হোক, দুইটা ব্যঞ্জন, বুঝুন তো। ক খ, ক আর খ, ক আর খ যদি একটার পিছনে আরেকটা বসে যায় সেটা যুক্ত ব্যঞ্জন হয়ে যায়, যদি এরকম হয় না।
যুক্ত ব্যঞ্জনের সাথে যদি বলেছে যুক্ত ব্যঞ্জনের আগে যদি ই বা উ আসে সেটাও অপিনিহিতি। কিভাবে দেখেন, খ আর জ, খ জ কি যুক্ত ব্যঞ্জন? অবশ্যই খ আর জ যুক্ত ব্যঞ্জন। খ আর জ যুক্ত ব্যঞ্জন। দেখেন খ আর জ যুক্ত ব্যঞ্জন, খেয়াল করেন, খ আর জ যুক্ত ব্যঞ্জন। এই ত আর জ, ত আর জ এটাও যুক্ত ব্যঞ্জন। ক আর জ সেটাও কিন্তু যুক্ত ব্যঞ্জন। তাহলে আবার বলেন, পরে ইউ আগে হলে কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে ইউ হলে সেটার নাম কি? অপিনিহিতি। তাহলে এই যে দেখেন, যুক্ত ব্যঞ্জনের আগে অতিরিক্ত ইউ হলো সেটা কি? অপিনিহিতি। তাহলে অপিনিহিতির শর্ত আবার রিক্যাপ করি। অপিনিহিতির শর্ত দুইটা, একটা হচ্ছে পরে ইউ আগে হলে, পরে রি বা উ যদি আগে বসে সেটার নাম হচ্ছে যুক্ত অপিনিহিতি। দুই নম্বর হচ্ছে যুক্ত ব্যঞ্জনের আগে যদি ই বা উ বসে সেটাও অপিনিহিতি। তাহলে আবার বলেন, পরে ইউ আগে হলে কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে ই বা উ হলে তার নাম অপিনিহিতি। পরীক্ষা এভাবে আসবে, কালি থেকে কাইল কোন ধরনের ধ্বনির পরিবর্তন? উত্তর দিতে হবে অপিনিহিতি। আসবে সাধু থেকে সাউথ কোন ধরনের ধ্বনির পরিবর্তন? অপিনিহিতি। সত্য থেকে সৈত্য কোন ধরনের ধ্বনির পরিবর্তন? অপিনিহিতি। এগুলো আমরা যে উদাহরণগুলো পড়াই এগুলো পড়লে না ইনশাআল্লাহ। আর যদি মনে করেন আপনি আরো এক্সপার্ট হবেন তাহলে বিভিন্ন ধরনের বই থেকে প্র্যাকটিস করতে পারবেন। গ্রামার বই সবার কাছেই আছে, কিন্তু বাংলা ব্যাকরণ যদি আপনাকে ওই যে হায়াত মাহমুদের বই অথবা উচ্চতর ভাষা ব্যাকরণ এগুলো নেন, তাহলে আপনি হচ্ছে বাংলা ব্যাকরণ আর পড়তে মন চাইবে না, খুব কঠিন লাগবে, বুঝতে হবে, বুঝে তারপর ওইগুলো পড়বেন। হ্যাঁ, অপিনিহিতি। অপিনিহিতি গেল। অপিনিহিতির পরে লেখেন অসমীকরণ। অসমীকরণ দেখেন 34 বিসিএস এর আগে বিসিএস 35 এ আসছে এই কোশ্চেনটা। অসমীকরণ 34 বিসিএস এর আগে অত ব্যাকরণ পড়তে হতো না। 34 বিসিএস এ দেখেন শুধু সাহিত্য আসছে, কিন্তু এখন ব্যাকরণ 15 মার্ক সিলেক্ট করে দিয়েছে। এই জন্য হচ্ছে আপনার অনেক ডিপ পড়তে হবে, কারণ না হলে আপনি পারবেন না। তো এই জন্য ব্যাকরণ 15 মার্কস দিয়ে দিয়েছে, 15 মার্কস আসবে। আচ্ছা, অসমীকরণ 35 বিসিএস আসছে। 35 বিসিএস প্রথম বিসিএস নবযুগের, আধুনিক যুগের প্রথম বিসিএস। পরীক্ষা আসছে নিচে করতে অসমীকরণের উদাহরণ। অসমীকরণের উদাহরণ এখন দেখেন, এগুলোর উদাহরণ মানে সংজ্ঞা মনে রাখাটা খুবই কঠিন। সংজ্ঞা আপনার মনে রাখার দরকার নেই। আপনি কি করেন, আপনি হচ্ছে স্বাভাবিকভাবে চিন্তা করেন অসমীকরণ সমান দ্বিরুক্ত শব্দ। আমার সাথে একটু বলেন, অসমীকরণ সমান দ্বিরুক্ত শব্দ। একটু সাউন্ড করে বলেন, অসমীকরণ সমান দ্বিরুক্ত শব্দ। বলেন, অসমীকরণ শব্দ সমান কি? দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ মানে কি? দুইবার উক্ত। যেমন ধরেন আপনার নাম হচ্ছে নিপা, তাহলে হচ্ছে মানে দ্বিরুক্ত শব্দ দুইবার বলেন, নিপা নিপা, শারমিন একটা নিপা। আচ্ছা, দুইবার বলেন তাহলে সেটা ইয়ে হয়ে যাবে। আপনার নিজের নাম যদি দুইবার বলেন সেটাই দ্বিরুক্ত শব্দ। যেমন আমি বললাম তাল তাল, গাছ গাছ, মাছ মাছ, এইগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দযুক্ত ধ্বনির পরিবর্তন একটাই আছে, সেটার নাম কি? অসমীকরণ। তাহলে আপনার কষ্ট করে কি মনে রাখতে হবে? অসমীকরণ সমান দ্বিরুক্ত শব্দ। এই টেকনিক মনে রাখতে আপনার পরীক্ষার হওয়ার জন্য কোনো সমস্যা নাই। খেয়াল করেন। তাহলে আমরা আসি, যেমন কতগুলো দ্বিরুক্ত শব্দ দেখি, ধপ ধপ, টপ টপ, গপ গপ, মপ মপ, চপ চপ, পপ পপ। গপ গপ, মপ মপ, চপ চপ, পপ পপ। আচ্ছা, এই ধপ ধপ, ডপ টপ, গপ গপ বলতে আমাদের কেমন লাগে? বিশ্রী লাগে। এই জন্য বলেছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি অতিরিক্ত স্বর নিয়ে আসে তার নাম অসমীকরণ। দপা দপ, টপা টপ, গপা গপ। এটা কিভাবে পরীক্ষা দিবে দেখেন, যখন দেখবেন একই রকম দুইটা, এটা অসমীকরণ। ধপ ধপ যোগ ধপ ধপ সমান কি হয়? ধপা ধপ। টপ টপ যোগ টপ টপ সমান কি হয়? টপা টপ। গপ গপ যোগ গপ গপ সমান কি হয়? গপা গপ। গপা গপ খেয়ে নাও, টপা টপ গিলে নাও। এই যখন দেখবেন একই কালার, একই রকম, টপ 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 টপ, গপ গপ, মপ মপ, এটার নাম অসমীকরণ। ক্লিয়ার?
ওকে, অসমীকরণ শেষ। এবার আসেন সবচেয়ে কঠিনটাতে যাব। সবচেয়ে কঠিনটা হচ্ছে সরসংগতি। সরসংগতি, সরসংগতি। ও এগুলোর একটু ইংরেজি নামগুলো পড়ে নিয়ন তো। ভাওয়েল হারমোনি, কারণ বিসিএস হচ্ছে ব্যাংকের পরীক্ষায় কঠিন কোশ্চেন আসে। একটা ব্যাংকের পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, ভাওয়েল তো বোঝেন, ভাওয়েল এই আই ও ইউ, হারমোনি মানে মিল, স্বরের মিল, সংগতি মানে মিল। বিসিএস পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, একটা ব্যাংকের পরীক্ষা আসছিল, প্রাইভেট ব্যাংকও 10টা বাংলা আসে, কিন্তু 10টা বাংলা একটা ফাড়ানো কোশ্চেন দেয়। হ্যাঁ, আর সরকারি ব্যাংকে তো 25টা কোশ্চেন আসে বাংলা, অথবা 10টা অথবা 20টা। বলেছে ইংরেজি ভাওয়েল হারমোনি এর নাম বাংলা স্বরসংগতি দেন কে? কোন বেটা দিয়েছে আমি কেন জানি? এটা দিয়েছে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরাই তো বেজাল্লা করবেন। বাংলা কঠিনের জন্য শহীদুল্লাহ সুনীতি বেশি দায়ী। ভাওয়েল হারমোনি এর নাম বাংলা স্বরসংগতি দেন কে? উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার দেন। এখন আসেন স্বরসংগতি। হ্যাঁ, স্বর মানে স্বরধ্বনির মিল, এখন না কিন্তু এখনো স্বরধ্বনির পরিবর্তনে আছি। এই স্বরসংগতি আবার কত প্রকার বইয়ের দেওয়া নাই, কিন্তু 4 প্রকার। স্বরসংগতি 4 প্রকার। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারি। কি ধরনের উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে পারি দেখেন। স্বরসংগতি এক নম্বর উদাহরণ হচ্ছে, দেখেন মূলা থেকে মুলু। দেখেন মূল শব্দ মূলা, মূলা থেকে কি হলো মুলু। বিকৃত করে বলি, দেশি থেকে দিশি। এই যে রংপুরের মানুষ বলেন আমার দিশি লোক রে। এখন সারা বাংলাদেশে এত জায়গায় ধ্বনির পরিবর্তন করে, সব কি আপনি জানেন নাকি? আপনার এলাকার গুলো জানেন, সবগুলো জানেন না। দেশি থেকে দিশি। তারপরে হচ্ছে বিলাতি থেকে বিলিতি বা বিলিতি, দুটোই হতে পারে, সমস্যা নাই। বিলাতি থেকে বিলিতি। মোজা থেকে মুজু। শারমিন তার বাচ্চারা কি বলে, বাবু মুজুটা পড়ে নাও, নাহলে মার দেন না, এরকম আর কি। মুজা থেকে মুজু। আচ্ছা, এরকম আর কি। তো এই 4টা উদাহরণ দিয়ে 4 প্রকার স্বরসংগতি আমরা মনে রাখতে পারবো। এটা কাহিনী মনে রাখতে হবে। কাহিনী কি মনে রাখবেন? খুবই কঠিন। নর্মালি যদি পড়েন মূলা থেকে মুলু, মুলু থেকে মুলু, আপনি বুঝবেন না, কঠিন লাগবে। কিন্তু যদি পরে মানে এটা একটা কাহিনী মনে রাখেন, তাইলে হবে। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে একটা কোচিংয়ে ভর্তি হলো। মেয়েটা দেখতে ধরেন হচ্ছে গল্পের মতো মনে করেন, মেয়েটা দেখতে অনেক সুন্দর, ছেলেটা দেখতে। আচ্ছা বলেন তো প্রেম কত প্রকার? প্রেম করেছেন কেউ? আচ্ছা, প্রেম হচ্ছে করেন নাই এমন কেউ নাই, সবাই করেছেন। প্রেম হচ্ছে 4 প্রকার। বিলিভ মি অর নট, কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। প্রেম 4 প্রকার, স্বরসংগতি 4 প্রকার। এই 4 প্রকার প্রেম দিয়ে আমি 4 প্রকার স্বরসংগতি বুঝিয়ে দিব। আচ্ছা, প্রথমে আসেন, ধরেন একটা প্রথম কাহিনী হচ্ছে মেয়েটা অনেক সুন্দর, হ্যাঁ, আর ছেলেটা একটু দেখতে মোটামুটি। হ্যাঁ, তো মানে প্রথম দিন আপনাদের যেরকম হয় আর কি, বিসিএস এর কোচিং এ অনেকেই আসলে আমি দেখেছি, অনেকেই আসে হচ্ছে পড়াশোনা করতে, অনেকেই আসে হচ্ছে চিন্তা করে মেয়েদের সাথে পরিচিত হইতে, আমরা বুঝি সব। আবার অনেকেই আসে এই ক্লাস টাস করি, বাবা মার চাপে প্রেসারে আসে। রিয়েল পড়াশোনা করতে খুব কম লোক আসে, যারা আসে তারাই ক্যাডার হয়। এই ক্লাস দেখেন শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য নাও থাকতে পারে, কিন্তু যারা শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারবে শেষ পর্যন্ত, তারাই কিন্তু সফল কাম হবে। কারণ শেষ টপিকস গুলো থেকেও তো পরীক্ষার প্রশ্ন আসবে, তাহলে শেষ টপিকস পর্যন্ত আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ধরেন 4 প্রকার। প্রথম প্রেম হচ্ছে মেয়েটা অনেক সুন্দর আর ছেলেটা মোটামুটি। প্রথম দিন ক্লাসে যাওয়ার পরে মেয়েটা হচ্ছে মানে ছেলেটা হচ্ছে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। ওই যে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম যাকে বলে, এটা তো তাকিয়ে থাকলো। পরে মানে ছেলেটার কি পড়াশোনায় কি মনোযোগ থাকবে? শুভ্র ভাই যত সুন্দরী ম্যাথ করাক, শিবলি ভাই যত সুন্দর ইংরেজি করাক, আর যত সুন্দর করে বাংলা ব্যাকরণ পড়েন, মন থাকবে নাকি ক্লাসের দিকে মনোযোগ থাকবে?
ক্লাসের ওই মেয়েটার দিকে মনোযোগ থাকবে, তাহলে এই জন্য হচ্ছে লাইভ ক্লাস ভালো। তার আর কোনো মেয়ের দিকে মনোযোগ থাকবে না, কারণ ক্যারিয়ার গড়ার সময় আর হচ্ছে রাস্তায় চলার সময় কোনো মেয়েদের দিকে তাকাতে হবে না। আচ্ছা, কিভাবে দেখেন তো পরে মানে মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটা তো বুঝতে পারছে, কিন্তু ছেলেটা হচ্ছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা পাত্তা দেয় না। অবশেষে একসময় কি হলো, মেয়েটা হচ্ছে তার সাথে একটু একটু কথা বললো, ফ্রেন্ডশিপ হলো আর কি। বলে চলো আমরা রেস্টুরেন্টে যাই। কোন রেস্টুরেন্ট? দুটো রেস্টুরেন্টের নাম, যেমন এ রেস্টুরেন্ট, বি রেস্টুরেন্ট। মেয়েটার হচ্ছে এ রেস্টুরেন্ট পছন্দ, ছেলেটার বি রেস্টুরেন্ট পছন্দ। কিন্তু এখন ছেলেটা মেয়েটার প্রতি উইক, তাহলে কি বলবে আমার বি রেস্টুরেন্ট পছন্দ? বলবে যে না আমার এই রেস্টুরেন্ট পছন্দ। মেয়েটার দিকেই দাবিতে হবে। এই সরসঙ্গতি মানে হচ্ছে একটার প্রভাবে আরেকটা ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে। একজনের প্রভাবে আরেকজন নষ্ট হবে। কিভাবে হবে দেখেন তো। মেয়েটা এবার মানে ধরেন এটা হচ্ছে বিসিএস পরীক্ষার আগে, আর এটা হচ্ছে বিসিএস পরীক্ষার পরে। হ্যাঁ, বিসিএস পরীক্ষার আগে আর পরে। বিসিএস পরীক্ষার আগে মানে ছেলেটা হচ্ছে মেয়েটার দিকে মনোযোগ শুধু, আর মেয়েটা তো পড়াশোনা করছে। ছেলেটা একসময় তাকে সবকিছু বললো, বলার পরে মেয়েটা তাকে হাও করছে না, নাও করছে না, কি করছে, ঝুলে রাখছে। এবার কি হলো, বিসিএস পরীক্ষার পড়াশোনা তো সেই পড়া নেয় ঠিক মতো। প্রিলিমিনারি পরীক্ষা আসলো, মেয়েটা ঠিকই পড়াশোনা করছে, ভাইয়াদের পড়া ঠিক মতো দিয়ে দিয়েছে। তারপরে বিসিএস পরীক্ষা আসলো, এবার সে পরীক্ষায় বসছে। মেয়েটা খুব পড়াশোনা করছে, ছেলেটাই করে না। ঠিক আছে, তাহলে বিসিএস পরীক্ষায় কে টিকবে? হচ্ছে মেয়েটা টিকবে, ছেলেটা তো পড়াশোনা করে না। তো ছেলেটা পরিবর্তিত হয়ে গেছে। খেয়াল করেন, আমরা প্রথম কারগুলাকে মেয়ে ধরবো, মেয়ে, লেডিস ফার্স্ট। পরের কারকে ছেলে ধরবো। দেখেন এই কারের সাথে আমাদের ডিল কার সাথে? উকার আর হচ্ছে আকার। ম আর ল এর সাথে কোনো ডিল আছে? নাই। হ্যাঁ, ম আর ল এর সাথে কোনো ডিল নাই। এখানে দেখেন প্রথম কারটা হচ্ছে মেয়ে, পরের কারটা হচ্ছে ছেলে। ভালো করে বুঝুন, এটা না বুঝলে আপনি ওই যে ব্যঞ্জনধ্বনির বিষয়গুলো বুঝবেন না। এই প্রথম উকারকে আমরা মেয়ে ধরছি, আর রস্যুকারকে মেয়ে ধরছি, আর ওকারকে ছেলে ধরছি। প্রথম একারকে আমরা কি ধরলাম? মেয়ে। রস্যইকারকে কি ধরলাম? ছেলে। প্রথম কারকে মেয়ে, পরের কারকে ছেলে। প্রথম কার মেয়ে, আর মাঝখানে কি হয়েছে? জাহান্নামে থাকে। প্রথম আর শেষে, এর শেষে রস্যইকার আছে না, রস্যইকারটাকে ধরলাম ছেলে। প্রথম কারটা হচ্ছে মেয়ে, পরের কারটা হচ্ছে ছেলে। দেখেন আপনি চমৎকার ভাবে এই বিষয়টা শিখতে পারবেন, না জীবনও ভুল হবে না। আমরা বলেছি আমরা চিত্র সহকারে পড়াই। প্রথম কার হচ্ছে মেয়ে, পরের কার হচ্ছে ছেলে, প্রথম কার মেয়ে, শেষের কার হচ্ছে ছেলে। হ্যাঁ, প্রথম কার মেয়ে, পরের কার ছেলে। আচ্ছা আসেন তো, মেয়ে ছেলে। এখানে দেখেন আমরা যে গল্পটা বলেছিলাম, গল্পটাতে কি মেয়েটা হচ্ছে পড়াশোনা করছে নিয়মিত, আর ছেলেটা মেয়েটার জন্য বকে গেছে। আচ্ছা, দোষটা আসলে ছেলেটা নেই, মেয়েটার না। তো প্রথমকার মেয়ে রস্যুকার, বিসিএস পরীক্ষার পরও সে কোন কার আছে? রস্যুকারই আছে। কিন্তু ছেলেটা মেয়েটার পিছনে ঘুরতে ঘুরতে লা থেকে কি হয়ে গেছে? লো। তাহলে পরিবর্তিত হয়েছে কি? ছেলে। আকার থেকে দেখেন ও কার হয়েছে, তাহলে পরিবর্তিত হয়েছে কে? ছেলে। কিন্তু আমরা মনে রাখবো কোনটা এই ধরনের পরিবর্তন, আমরা মনে রাখবো হচ্ছে কোনটা ঠিক আছে। দেখেন প্রথম কার ঠিক আছে, লেডিস ফার্স্ট, মেয়েটা ঠিক আছে, তাহলে প্রথম কার ঠিক আছে। তাহলে আমরা লিখি, লেখেন প্রথম কার ঠিক থাকলে তার নাম হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি। এবার দেখেন প্রথম কার ঠিক থাকলে প্রগত। এই যে দেখেন প্রথম কার ঠিক থাকলে প্রগত। প্রগত স্বরসঙ্গতি কি? প্রথম কারটা ঠিক থাকবে, পরের কার চেঞ্জ হবে। প্রথম কার ঠিক থাকবে, পরের কার চেঞ্জ হবে। কার তো চেঞ্জ হইতে হবে না, ধ্বনির পরিবর্তন তো হবে না, পরিবর্তন তো হচ্ছে পরেরটা। কিন্তু প্রথম কার ঠিক থাকলে প্রগত। এইবার আসেন উল্টা হচ্ছে, ছেলেটা দেখতে অনেক সুন্দর, হ্যাঁ, আর মেয়েটা দেখতে মোটামুটি। ধরেন ছেলেটা হচ্ছে প্রশান্তের মতো সুন্দর, আর মেয়েটা হচ্ছে মোটামুটি। প্রথম দিন মেয়েটা ক্লাসে আসার পরে প্রশান্ত দাদার দিকে তাকিয়ে থাকলো আর বললো, আল্লাহ ছেলেটা কত সুন্দর, জীবনও দেখি নাই। ওই যে ক্রাশ খায় না, আচ্ছা ক্রাশ খাইছে আর কি, মানে প্রথমেই দেখেই প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ে যাওয়ার পরে কিন্তু প্রশান্ত দাদা তো খুবই ভদ্র, ভাইয়ারা যা বলে, আমার শুভ্র ভাই, শিবলি ভাই, শুভ ভাই বলছে যে আমি এখন যদি এগুলোতে যাই তাহলে হচ্ছে আমার পড়াশোনা হবে না, আমি ঠিক মতো পড়াশোনা করবো।
তিনি ঠিক মতো পড়াশোনা করছেন, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন নিয়মিত, দেওয়ার পরে একটা সময় আসলে অথচ ছেলেটা মানে মেয়েটা প্রশান্ত দাদাকে বললো, বলার পরে তিনি তাকে না করে দিলেন। আর না করে দেওয়ার পর তার মনে আগুন জ্বলে গেল। এরপরে কি হলো, ঘটনা কি হলো, মানে সেই মেয়ের খাওয়া নাই, ঘুম নাই, চোখের নিচে কালি পড়ে গেছে। মেয়ে তখন তার বাবাকে বলছে, তার বাবা বলছে, মা তোমার কি হয়েছে? বলে কিছু হয় নাই। বলে এইগুলো কি কারোর কিছু গন্ধ যায় ছেঁকা খাইলে? কিছুই বলা যায় না। আচ্ছা যাক, তো এইরকম সমস্যাগুলো আসলে ইন্টারনাল, সমস্যাগুলো বাইরে বের করা যায় না। মেয়েটার পড়াশোনা হয় নাই, বিসিএস পরীক্ষা সেও অ্যাপ্লাই করেছে 41 মধ্যে, মেয়েটাও অ্যাপ্লাই করেছে। অতএব পরবর্তীতে কি হলো, ঘটনা কি হলো, পরীক্ষা আসলো, পরীক্ষায় প্রশান্ত কিন্তু ঠিকই বিসিএস প্রিলিমিনারি উত্তরে গেল, আর মেয়েটা বিকৃত হয়ে গেল, মেয়েটার পড়াশোনা হলো না। আসেন এখানে দেখেন প্রশান্ত, পরে ছেলেটা না দেখেন কার রস্বইকার আছে, রস্বইকারটা আছে, আর এখানেও রস্বইকার আছে। রস্বইকার এখানে ঠিক আছে, রস্বইকার কি আছে, ঠিক আছে। দেখেন প্রশান্ত কিন্তু ঠিক আছে, আর মেয়েটাকে প্রশান্ত দাদা বলবো না, বললে ধরা খেয়ে যাবেন। আর মেয়েটা একার থেকে কি হয়ে গেছে, রস্বইকার হয়ে গেছে। পরিবর্তিত হয়েছে কে, মেয়েটা, মানে প্রথম কারটা পরিবর্তিত হয়েছে। তাহলে প্রথম কার পরিবর্তিত হবে আর পরের কার ঠিক থাকবে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, দেখেন পরের কার ঠিক থাকলে, পরের কার বা স্বরধ্বনি ঠিক থাকলে তার নাম হচ্ছে পরের সাথে মিলাইয়া পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি, এই দাগ মানে হচ্ছে স্বরসঙ্গতি। তাহলে আবার বলেন, প্রথম কার ঠিক থাকলে প্রগত স্বরসঙ্গতি, পরের কার ঠিক থাকলে পরাগত স্বরসঙ্গতি। তাহলে দেখেন প্রথমটা চেঞ্জ হয়েছে, পরেরটা ঠিক আছে। আচ্ছা, পরাগত স্বরসঙ্গতি গেল। এখন আসেন প্রথম কার পরের কার। হ্যাঁ, এখন আসেন মাঝখানে। এইবার ভাইয়া ছেলে মেয়ের প্রতি দুর্বল, মেয়ে ছেলের প্রতি দুর্বল, এমন হয় মানে ওয়ান সাইড লাভ, তাই না? এমন হয় না দুজন দুজনকে ভালোবাসে, নাহলে এত বাদাম খায় কেমনে? করোনাকালীন তো আর পারছে না। এখন আসেন মানে এইরকম ঘটনাও আছে, কোনো সমস্যা নাই। দেখেন মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। এবার সিনেমার কাহিনী চলে যায়। আমাকে তো বাংলা সিনেমার পরিচালক বলে, আমি বাংলা সিনেমা বানাই, অনেকদিন বানানোর সুযোগ পাচ্ছি না, বাংলা সিনেমা দেখি না, বানাই। তো বাংলা সিনেমা শাকিব খান থাকে, আবার কি থাকে, ও তো নাই এখন, হচ্ছে কি ইয়ে জানি বুবলি। তো শাকিব খান আর বুবলি দুজনকে ভালোবাসে। শাকিব খান বুবলিকে বলে, তোমাকে ছাড়া আমি বাঁচুম না। বুবলি বলে, তোমাকে ছাড়া আমি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাই। আসলে এগুলো মিথ্যা কথা, সত্যিকার কেউ কারোর জন্য মরতে পারে না। দুজনকে যখন 100% ভালোবাসে, তখন তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় কে বলে? নিশ্চয়ই তার বাবা কিংবা ভাই, তাদের বাবা বা ভাই দাঁড়ায়, ঠিক আছে? তো বাবা বা ভাই দাঁড়াইয়ে কি বলে, এই শাকিব, তোরে এত কষ্ট করে পড়াশোনা করাইছি, তুই হচ্ছ ওই মেয়ের সাথে, আমার শত্রুর মেয়ের সাথে, তারা আবার পাড়ার মোড়ল থাকে, বুঝলেন না? তাদের মধ্যে প্রেমের জন্য ঝগড়া হয় বাংলা সিনেমা যা দেখি আর কি। তো পরে মানে তারা দুজন কি করে, মানে একজন আরেকজন করে ছাড়া বাঁচবে না। কিন্তু তার মানে তার বাবা যে বুবলির বাপ ভাই থাকে হচ্ছে মিশা সদাগর। বুবলি তোরা আমি কাইটটা টুকরা করে ওই যে আমাদের পাশে আছে ডাকাতিয়া নদীতে বাসায় দিব, কিন্তু ওই ছেলের সাথে তোকে কোনোদিনও বিয়ে দিব না। তাহলে দেখেন মেয়েটা এখানে কোন কার আছে, রস্বইকার। এখানেও এসে কোন কার আছে, রস্বইকার। ছেলেটা কোন কার আছে, রস্বইকার। এখানেও কোন কার, রস্বইকার। কিন্তু বাবা মা লা থেকে কি হয়ে গেছে, লি হয়ে গেছে। পরিবর্তন তো হবেই। তাহলে দেখেন প্রথম দুইটা, প্রথমটা আর শেষের কার ঠিক আছে, কিন্তু পরের মাঝখানের কারটা চেঞ্জ হয়েছে, এটার নাম মধ্যগত স্বরসঙ্গতি। আসেন প্রথম ও পরের দুটো কার ঠিক, দুটো কার ঠিক। আবার বলেন, প্রথম ও পরের দুটো কার ঠিক। প্রথম ও পরের দুটো কার ঠিক থাকলে তার নাম মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি। প্রথম কার ঠিক থাকলে প্রগত, পরের কার ঠিক থাকলে পরাগত, প্রথম আর পরের দুটো কার ঠিক থাকলে মধ্যগত। এবার আসেন ভাইয়া, রিয়েল লাভ গেল, 100% লাভ। এই সিনেমার নাম হচ্ছে 100% লাভ, লাভ লাভ 100% লাভ। আপনার যাদের 100% লাভ আছে ভালো। এবার আসেন, এমন হয় না ভাইয়া ফটকা আছে এরকম। তো দেখেন ধরেন মেয়েটা কোথায় বলবো, ধানমন্ডি বানানের মেয়ে, খুব স্টাইল করে স্মার্টলি যাচ্ছে। হ্যাঁ, আর পিছন থেকে রোমিওর মতো আবুল আসলো, আবুল আর সকিনা। বললো, হাই তোমার নাম কি? বলে, আমার নাম সারা। ও সকিনারা তো শহরে গিয়ে সারা হয়ে যায়।
তো বললো যে আচ্ছা আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? বলছে হ্যাঁ কেন নয়, দিয়ে দিছে। পরপর রাতে ফোন দিয়েছে, হ্যালো সারা কেমন আছেন? বলছে কে বলছেন? আবুল। ও আবুল্লাহ কি খবর? যে আমি না তোমাকে অনেক ভালোবাসি। বলো মা কি বলো, আমিও তো তোমাকে ভালোবাসি। অথবা বাংলা সিনেমার মতো ধাক্কা খেয়ে প্রেম হয়ে গেল। আর এই ধাক্কা খেয়ে প্রেম হওয়ার পরে কিছুদিন পরে তারা ঘোরাঘুরি করলো, তারপরে পার্কে গেল, বাদাম খেলো। অবশেষে কিছুদিন পরে মানে আবুল বলতেছে, সকিনা বলতেছে দেখ তোমাকে আমার আর ভালো লাগে না। ঠিক আছে, সে কি করলো, সকিনা হচ্ছে প্রশান্তকে নিয়ে আসলো। প্রশান্তকে নিয়ে আসার পরে মানে আবুল কইতেছে এই সকিনা তুমি না আমার গার্লফ্রেন্ড, বলে তুমি আমার 99 নাম্বারটা ছিল, এখন 100 নাম্বারটা পেয়ে গেছি। বলছে ও আচ্ছা তাই, তুমি কি বলো, আমার নাম আবুল শাহ, এখন আমি কি করি? পরের দিনে যাই আসে ইন্ডিয়া থেকে ধরে আবুল আলিয়া ভাটকে নিয়ে আসছে, আতে আবুল আতে আলিয়া। তাহলে দেখেন তারা দুজনে কি করলো, ফটকামি করলো। অতএব এই ফটকামি করার কারণে তারা দুটোই ফটকা হলো। হ্যাঁ দেখেন এখানে প্রথম মেয়েটা কোনকার ছিল, ওকার। ওকার থেকে ফটকামি করতে করতে কোনকার হয়েছে, রস্যুকার। ওকার থেকে কি হয়েছে, রস্যুকার। আর ছেলেটা কোনকার ছিল, আকার। ছেলেটা ফটকামি করতে করতে কোনকার হয়েছে, ওকার। তাহলে দুটোই চেঞ্জ, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি দুটোই ফটকা হইলে? না, এটা লেখা যাবে না, কারণ এটা পড়া। এখানে শালীনতা বজায় রাখতে হবে। দুটি কারই পরিবর্তিত, দুটি কারই কি হয়, পরিবর্তিত হলে তারা কাকে ধরছিল, তারা দুইজন অন্যান্য জনকে ধরে ফেলছে না, এই জন্য এটার নাম কিন্তু অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি। ভাই একটা রূপক বিষয়ের মাধ্যমে আমি শিখে দিতে চাইলাম আপনাদের। তাহলে দেখেন প্রথম কার ঠিক থাকলে প্রগত, সোজা কথা একদম ক্লিয়ার করেন। প্রথম কার ঠিক থাকলে প্রগত, পরের কার ঠিক থাকলে পরাগত। প্রথম আর পরের দুটো কার ঠিক থাকলে মাঝখানেটা চেঞ্জ হইলে মধ্যগত। আর প্রথম আর শেষের দুটোই পরিবর্তিত হলে তার নাম অন্যান্য। অন্যান্য না অন্যান্য। তাহলে স্বরসঙ্গতি ক্লিয়ার কিনা কমেন্টস করে জানান। বাংলা সিনেমা দেখায় প্রশান্ত দাদা, লাভ ইউ। ক্লিয়ার কিনা বলেন না। শত কষ্টের ভিতরে হাসিতে থাকতে হবে প্রশান্ত দাদা, কষ্ট পাইলে হবে না, ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু কমেন্টস করেন। নাসরি নাকি ক্লিয়ার, প্রশান্ত ক্লিয়ার। স্বরসঙ্গতির সাথে আমরা একটা বিষয় এখন শিখবো, দেখেন। হ্যাঁ, এবার আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে চলে যাব। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন খুবই টাফ জিনিস কিন্তু এখন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে চলে যাব। এখন কি পরিবর্তিত হবে, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হবে, ক খ ইত্যাদি পরিবর্তিত হবে, ফলা পরিবর্তিত হবে। হ্যাঁ, ফলা পরিবর্তিত হবে। প্রথমে আসেন আমরা সমীববন। সমীববন দেখেন এই স্বরসঙ্গতির সামনে স্বর আছে, স্বর থাকার কারণে এটা স্বরধ্বনির পরিবর্তন। আর সমীববনের সামনে স আছে, স তো ব্যঞ্জন ধ্বনি, এজন্য এটার নাম ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ধ্বনির ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। সমীববন সংজ্ঞা বলেছে দুটো শব্দ মধ্যস্থিত দুটো ভিন্ন ধ্বনি একে অপরের কারণে অল্প বিস্তর সমতা লাভ করলে তাহাকে সমীববন বলে। গোড়াটিং বলে। সংজ্ঞা কোনোদিনও আপনার পরীক্ষা আসবে না, আপনার আসবে উদাহরণ দিবে, বলবে এটা কি ধরনের পরিবর্তন, অথবা নিচের কোনটি সমীববনের উদাহরণ। দেখবেন আপনি খুব সুন্দর করে আপনাদের বিগত সালের চাকরি পরীক্ষা আসা করছেন, অনেকগুলো এমসিকিউ সমাহার আমি দিয়ে দিয়েছি ম্যাটেরিয়ালসে। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায়, শুধু বিসিএস পরীক্ষা না, ওই যে অডিটের পরীক্ষা, তারপরে ধরেন হচ্ছে একটি বাড়ি একটি খামারের পরীক্ষা, নিবন্ধনের পরীক্ষা, শিক্ষক নিবন্ধনের পরীক্ষা, তারপর প্রাইমারি পরীক্ষা। বাংলা তো বাংলাই, এটা আবার চেঞ্জ আছে নাকি, কোথাও কঠিন হয়। ব্যাংকের পরীক্ষার কোশ্চেনগুলো আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, লেকচার শিটেই পাবেন। বিসিএস পরীক্ষার কোশ্চেন তো আছেই, সেজন্য আপনাদের জব সলিউশনে পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা হ্যাঁ, সমীববন। সমীববনটা দেখেন, এই স্বরসঙ্গতি আর সমীববন এক জিনিস।
কিভাবে এক জিনিস খেয়াল করে, শুধু পার্থক্য হচ্ছে এটা স্বরধ্বনি পরিবর্তিত হবে, আর সমীভবনে কি পরিবর্তিত হবে? ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হবে, কারণ ব্যঞ্জন, এটা স্বর, এটা ব্যঞ্জন। হ্যাঁ, কিভাবে দেখেন সমীভবন উদাহরণ দিই আমরা। এই সমীভবন আবার 3 প্রকার 4 প্রকার পাই নাই, বুঝছেন? এক নাম্বার হচ্ছে প্রগত সমীভবন, প্রগত সমীভবন। 2 নম্বর হচ্ছে পরাগত সমীভবন, পরাগত সমীভবন। 3 নম্বর হচ্ছে মধ্যগত পাই নাই, অন্যান্য সমীভবন, অন্যান্য সমীভবন। প্রগত, পরাগত, অন্যান্য। খেয়াল করেন, প্রগত মানে কি? প্রথম ব্যঞ্জন ঠিক থাকবে, প্রথম ব্যঞ্জন ঠিক, কারণ ওই যে প্রথম স্বর ঠিক। পরাগত মানে হচ্ছে পরের ব্যঞ্জন ঠিক। অন্যান্য মানে হচ্ছে দুটো ব্যঞ্জন পরিবর্তিত, দুটি ব্যঞ্জন পরিবর্তিত, দুইটা ব্যঞ্জনই কি হবে? পরিবর্তিত হবে। দুইটা ব্যঞ্জনই পরিবর্তিত হবে, দেখেন দুইটা ব্যঞ্জনই পরিবর্তিত হবে। প্রগত মানে প্রথম ব্যঞ্জন ঠিক, পরাগত মানে পরের ব্যঞ্জন ঠিক, অন্যান্য মানে দুইটা ব্যঞ্জন পরিবর্তিত, প্রথমটা ঠিক পরেরটা ব্যাঠিক। তাহলে কিভাবে আমি উদাহরণ দিচ্ছি। পদ্ম থেকে পদ্ম, একটা করে উদাহরণ দিব, বাকিটা আপনারা পড়ে নিন। পদ্ম থেকে পদ্ম, তৎযোগ জন্য থেকে তৎজন্য, তৎযোগ জন্য থেকে। উদাহরণ না বুঝতে সমস্যা নাই, দেখছি সেটা আছে। সত্য থেকে স্বচ্ছ, সত্য থেকে স্বচ্ছ। সত্য থেকে স্বচ্ছ। খেয়াল করে, প্রথম ব্যঞ্জন ঠিক থাকবে, পরের ব্যঞ্জন ঠিক থাকবে, দুটো ব্যঞ্জনই পরিবর্তিত হবে। উদাহরণ দিলাম পদ্ম থেকে, পদ্ম থেকে পদ্ম। লগ্ন থেকে লগগ, লগ্ন থেকে লগগ। হ্যাঁ, খেয়াল করেন প্রথম ব্যঞ্জন ঠিক থাকবে, প্রথম ব্যঞ্জন কিভাবে ঠিক আছে? প্রথম ব্যঞ্জন প ঠিক আছে, প ঠিক আছে। আচ্ছা, এখানে তো ত ঠিক আছে, ত ঠিক আছে, স ঠিক আছে, স ঠিক আছে, হবে না। চিন্তা করতে হবে অবশ্যই সমীভবন যুক্ত ব্যঞ্জনে চিন্তা করতে হবে। কিসে চিন্তা করতে হবে? যুক্ত ব্যঞ্জনে চিন্তা করতে হবে। সমীভবন অবশ্যই যুক্ত ব্যঞ্জনে চিন্তা করতে হবে। যুক্ত ব্যঞ্জনের প্রথম মানে যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণ ঠিক, প্রথম বর্ণ ঠিক। যুক্ত ব্যঞ্জনের পরাগত হচ্ছে যুক্ত ব্যঞ্জনের পরের বর্ণ ঠিক, বর্ণ ঠিক। আর যুক্ত ব্যঞ্জন দুইটাই ব্যাঠিক। যুক্ত ব্যঞ্জন এখানে কি খেয়াল করেন, যুক্ত ব্যঞ্জন এখানে দ যোগ ম, এখানে দ যোগ দ। খেয়াল করেন সমীভবনে এই দ দ ঠিক আছে, কিন্তু ম পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়েছে? দতে পরিণত হয়েছে। অসুবিধা নাই, মজাই পাবেন। আচ্ছা, এবার আসেন দ ম দ ম দ ম, দ দ ঠিক আছে, কিন্তু ম চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়েছে? দতে পরিণত হয়েছে। তাহলে আবার বলেন, আমার সাথে বলেন, যুক্ত ব্যঞ্জনের প্রথম ব্যঞ্জন ঠিক থাকলে তার নাম কি? প্রগত। খেয়াল করেন যুক্ত ব্যঞ্জন, এটাও কিন্তু যুক্ত ব্যঞ্জন। ওই যে ত এর ব্যবহার, ত এর ব্যবহার খেয়াল করছেন কিনা? আমি এখানে লিখি, এই মধ্য পরাগতটা এখানে লিখি, তৎ যোগ জন্য থেকে তৎজন্য। হ্যাঁ, যুক্ত ব্যঞ্জন কি এখানে? একটা হচ্ছে ত আর একটা হচ্ছে ত। ত যোগ, যদি ভাঙেন ত যোগ অযোগ খণ্ডত্ব মানে অ, ত ত ঠিক আছে, তৎজন্য। হ্যাঁ,
আর এখানে হচ্ছে জ, তাহলে এই শুধু ত আর জ থাকলো, তাই না? আর এখানে কি থাকলো? বর্গীয় জ যোগ জ। দেখেন জ জ ঠিক আছে, কিন্তু জ ত চেঞ্জ হয়ে জতে পরিণত হয়েছে। তাহলে যুক্ত ব্যঞ্জনের পরের ব্যঞ্জন ঠিক থাকলে তার নাম পরাগত, যুক্ত ব্যঞ্জনের প্রথম ব্যঞ্জন ঠিক থাকলে প্রগত। আচ্ছা, ব্যাকরণের যত জটিল টপিকস হোক আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, টেনশন করেন না। তাহলে ক্লিয়ার আমরা? অন্যান্য সমীকরণ সত্য থেকে সত্য, এখানে যুক্ত ব্যঞ্জন কি? ত জ, এখানে যুক্ত ব্যঞ্জন কি? চ চ। এখানে ত আর জ ফলা মানে জ, খেয়াল করেন, জ ফলা মানে জ, আর চ আর হচ্ছে চ চ চ। হ্যাঁ, জাস্ট আমাদের ডির কার সাথে ত ছ এগুলো কি ব্যঞ্জন না? এই জন্য ব্যঞ্জনের পরিবর্তন। তো দেখেন ত ফটকামি করতে করতে কিসে পরিণত হয়েছে? চতে, কারণ অন্যান্য তো দুটোই ফটকা। জ ফটকামি করতে করতে কিসে পরিণত হয়েছে? চতে পরিণত হয়েছে। তাহলে দুটোই ফটকা হইলে কি হবে? অন্যান্য। দুটোই ফটকা হইলে কি হবে? অন্যান্য। ক্লিয়ার? তাহলে আবার দেখেন, প্রথম ব্যঞ্জন ঠিক থাকলে প্রগত, রিক্যাপ করছি, অনেকে রিক্যাপ করতে বলছে। পরের ব্যঞ্জন ঠিক থাকলে পরাগত, আর সবকিছু যুক্ত ব্যঞ্জন হতে হবে। প্রথম আর পরের দুটো ব্যঞ্জনই ঠিক থাকলে ব্যাটিক হলে এটার নাম কি? অন্যান্য। তাহলে আপনারা কি সমীভবন, তবে একটা প্রভাবে আরেকটা পরিবর্তিত হয়। সমীভবনের উদাহরণ ক্লিয়ার? সমীভবনটা কি ক্লিয়ার? একটু কমেন্টস করেন। এত হার্ড টপিকটাও মজা পাচ্ছি। মজা পাবেন, ক্লাস না হয় যাই কই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষে সব ভুলে যাই, কি যে মনে থাকে। হ্যাঁ, সুজাতা ইয়াসমিন আসছেন, ক্লিয়ার? জানতো পেলদোস তোমা ক্লিয়ার? এই জন্যই তো লাইভ ক্লাস, বসে বসেই ক্লিয়ার। প্রবীণ আক্তার মনি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার করে ফেললাম। আপনারা একটু বই ধরে প্র্যাকটিস করে নেবেন, আসলে একটু বুঝে বই ধরে প্র্যাকটিস করে নিলে সমস্যা নাই, জানার শেষ নাই। আর ধ্বনির পরিবর্তন এই জটিল টপিকস, এটা তো অনেকগুলো, তো এই জন্য আপনাদের মনে থাকবে না, এই জন্য আপনারা একটু চিত্র সহকারে পড়াই, মজাও লাগে, বাংলা ক্লাস তো অনেক কথাই বলা হবে, ডোন্ট মাইন্ড। আচ্ছা, হ্যাঁ, এবার আসেন সমীভবনের সাথে সাথে আপনারা আসেন বিষমীভবন। বিষমীভবন, বিষমীভবন বিষমীভবন আসেন। লিটন সরকার ক্লিয়ার, ফাতেমা জোহরা ক্লিয়ার। আসেন বিষমীভবনে আসেন। বিষমীভবন, বিষমীভবন কিভাবে মনে রাখবেন আপনি? ভাই এই যে সংজ্ঞা খুলে 9-10 এর বই ধরে অনেকে পড়তে বলবে, 9-10 এর বই খুলে পড়েন না, দেখবেন মনে থাকবে না। বিষমীভবন মনে রাখার সহজ উপায় হচ্ছে বিষমীভবন। আচ্ছা, বিষমীভবন ধরেন একটা ভবন, ভাই ভবনে কারা থাকে? ভবনে নিশ্চয়ই মানুষ থাকে। বিল্ডিং এ কারা থাকে? মানুষ থাকে। বিল্ডিং এ মানুষ থাকে। এই ভবনে, বিষমীভবনে টুইনস থাকে। আমার সাথে একটু বলেন, বিষমীভবনে টুইনস থাকে। কারা থাকে বিষমীভবনে? টুইনস থাকে। টুইনস মানে হচ্ছে যমজ। টুইনসদের চেহারা কেমন? একই রকম দেখতে। টুইনস কেউ আছেন কিনা জানি না। হ্যাঁ, টুইনসরা একই রকম দেখতে। এই টুইনস একই রকম থেকে পরিবর্তিত হবে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। টুইনস মাথায় রাখবেন, দুটো দেখতে একই রকম লাগবে, একই রকম দিয়ে একটাই পরিবর্তন আছে। এখানে কিন্তু ব যোগ ই, আর ব থাকার কারণে সেটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আমরা ব থাকার কারণে কি শিখলাম? এটা কিসের পরিবর্তন? হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে টুইনস ব্যঞ্জন, দুইটা ব্যঞ্জন ধ্বনি একসাথে থাকবে, একটা পরিবর্তিত হবে। যেমন বললাম, শরীর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছেন? হাত তোলেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি বলে? আমার শরীর লেবাল না, শরীর লেবাল না, শরীর। শরীর থেকে আমরা কি বলি? শরীর বলি। দেখেন, ধ্বনির পরিবর্তনে কোনো নতুন শব্দ তৈরি হয় না। যেহেতু নতুন শব্দ তৈরি হয় না, তাহলে আমরা নতুন শব্দ তৈরির প্রক্রিয়াও নাই। তাহলে ধ্বনির পরিবর্তনে একই রকম, মানে একটা শব্দ থেকে আরেকটা শব্দ আঞ্চলিকতা বিভিন্ন কারণে চেঞ্জ হবে। আচ্ছা, শরীর থেকে কি হলো? শরীর।
র র, এই যে দেখেন র র, টুইন্স না টুইন্স, দুইটা টুইন্স। আর টুইন্স থেকে একটাকে মাইরা আপনি মাথা ফাটাইয়া দিচ্ছেন, কি হয়ে গেল? ল। তাহলে বোঝা যাচ্ছে টুইন্স থেকে যদি একটা পরিবর্তন হয় তার নাম কি হবে? বিষমী ভবন। টুইন্স থেকে পরিবর্তন হলে তার নাম কি হবে? বিষমী ভবন। সেম ভাবে দেখেন পর্তুগিজ একটা শব্দ আছে আনানস। হ্যাঁ, আমরা যে আনারস খাই এটা বিকৃত শব্দ আসে, মূল শব্দ হচ্ছে আনানস। আনানস থেকে কি হলো? আনারস। দেখেন ন ন, এখান থেকে নটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়েছে? রতে পরিণত হয়েছে। তাহলে দুইটা একই রকম ব্যঞ্জন থেকে যদি, আর ন ন র র এগুলো কি ব্যঞ্জন, দুইটা একই রকম ব্যঞ্জন থেকে যদি একটা পরিবর্তিত হয় তার নাম কি? বিষমী ভবন। হ্যাঁ, বিষমী ভবনে টুইন্স থাকে। সেম ভাবে আমি লিখলাম লাল থেকে নাল। লাল থেকে কি হয়? নাল। দেখেন দুইটাই ল, একই রকম দেখতে না? একটা চেঞ্জ হয়ে গেছে, এখন কোথা থেকে চেঞ্জ হবে সেটা ভেক্টর না। সেম ভাবে দেখেন লাঙ্গল থেকে এরশাদ কাকুর নাঙ্গল। এই রংপুরের মানুষ কোন সময় লাঙ্গলে ভোট দেন নাকি নাঙ্গলে ভোট দেন? নাঙ্গলে ভোট দেন, নাঙ্গলে। আচ্ছা, এটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। লাঙ্গল থেকে নাঙ্গল, এদিকেও ল ছিল এদিকেও ল ছিল, এটা তো দুইটা একসাথে থাকতে হবে তা না। ধ্বনির মানে পুরো শব্দের যে কোনো জায়গায় থাকলে হবে। ল ল ছিল আর একটা ল চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়েছে? নতে পরিণত হয়েছে। তাহলে বিষয় ভবন মানে কি? টুইন্স। বলেন, বিষয় ভবনে টুইন্স থাকে, টুইন্স থেকে একটা পরিবর্তিত হলে তার নাম কি? টুইন্স থেকে একটা পরিবর্তিত হলে তার নাম বিষয় ভবন। ভাই আপনি যতই ব্যাকরণ পড়েন আপনার মনে থাকবে না, কিন্তু যখন আপনি এই টেকনিক মাথায় রাখবেন, বিষমী ভবন, ভবন মানে টুইন্স, টুইন্স মানে যমজ, যমজ থেকে একটা পরিবর্তন হয় তার নাম বিষমী ভবন। ক্লিয়ার? এবার যত হাজার হাজার উদাহরণ আসুক সব হচ্ছে আপনার মনে থাকবে। এবার আসেন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি দেখেই বোঝা যাচ্ছে এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, কারণ ব্যঞ্জন বিকৃত হয়। আমরা দেখছি টুইন্স থেকে পরিবর্তন হলে বিষমী ভবন হয়, কিন্তু টুইন্স না হলে মানে দুটো ভিন্ন বর্ণ থেকে, ভিন্ন ব্যঞ্জন থেকে, দুটো ভিন্ন ব্যঞ্জন থেকে একটি পরিবর্তিত হলে, দুটো ভিন্ন ব্যঞ্জন থেকে একটি পরিবর্তিত হলে তার নাম কি? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন ধ্বনি এখানে কি হয়? বিকৃত হয়। হ্যাঁ, আমরা একটু আগে দেখছি ল ল একই রকম থেকে চেঞ্জ হচ্ছে, এখন যদি দুইটা আলাদা ব্যঞ্জন থেকে একটা চেঞ্জ হয় তার নাম ব্যঞ্জন বিকৃতি। যেমন মূল শব্দ কিন্তু ধোবা। ভাই খেয়াল করেন, ধ একটা ব্যঞ্জন, ব আর একটা ব্যঞ্জন, দুটা ব্যঞ্জন। যদি দ দ হইতো তাহলে বিষমী ভবন হতো। দোবা থেকে কি হয়ে গেল? ধোপা। দোবা থেকে ধোপা। ঠিক আছে, একটা ঠিক থাকলো আর একটা চেঞ্জ হলো, ব্যঞ্জন বিকৃতি। দোবা থেকে দোপা। ধাইমা, মূল শব্দ ধাইমা, দাইমা থেকে দাইমা। এই যে দেখেন ই ই দাইমা, ম ম ঠিক আছে, কিন্তু ধ থেকে কি হয়ে গেল? ধ হয়ে গেল। হ্যাঁ, দ থেকে কি হয়ে গেল? দ হয়ে গেল। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি মানে হচ্ছে আলাদা আলাদা ব্যঞ্জন বিকৃত, আলাদা আলাদা দুটো ব্যঞ্জন থেকে একটা পরিবর্তিত হবে। আর ব্যঞ্জন মানে সমীভবন মানে হচ্ছে একই রকম থেকে চেঞ্জ হবে। তাহলে ব্যঞ্জন বিকৃতি আর হচ্ছে সমীভবন ডান। হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতির পরে আসেন ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি বিষয়গুলো সহজ, কিন্তু আমরা তারপরেও ইয়ে করে দেখেন ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি মানে কি? চ্যুত, চ্যুত হওয়া মানে পড়ে যাওয়া। ব্যঞ্জন চ্যুত হওয়া মানে পড়ে যাওয়া, শেষের থেকে একটা ব্যঞ্জন পড়ে যাবে, বাদ যাবে একটা ব্যঞ্জন, বাদ একটা ব্যঞ্জন, একটা ব্যঞ্জন কি হবে? বাদ যাবে। যেমন বড় দাদা থেকে হিন্দু ধর্মের যারা আছেন তারা কি বলেন? বড়দা, বড়দা। ছোট দাদা থেকে ছোড়দা। বউ দিদি, বউ দিদি থেকে আপনারা কি বলেন?
বৌদি, বৌদি মানে ভাবি। এটা সোজা, সমস্যা নেই, এটা পারবেন। ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতির পরে আসেন অন্তর্হতি। অন্তর্হতি, অন্তর্হতি অন্তর্হতি, অন্তর্হতি কি জিনিস? পদের মধ্যে ব্যঞ্জনের লোপ পেলে তার নাম অন্তর্হতি। এর তো কিছু দরকার নাই আপনাদের, খেয়াল করেন। অন্ত বিসর্গ যোগ হত, অন্ত বিসর্গ যোগ হত মানে অন্ত বিসর্গ যোগ হতি কি হয়? অন্তর্হতি। ব্যঞ্জন আমরা যখন ইয়ে করব, সন্ধি পড়াবো, তখন বিষয়গুলো বুঝতে পারবেন। রেপ থাকলে বিসর্গ আসে। হ্যাঁ, সন্ধির ক্লাস খুব গুরুত্বপূর্ণ, করতে হবে। দেখেন, অন্ত বিসর্গ যোগ হতি কি হয়? অন্তর্হতি। এই যে আমরা মানে অন্ত মানে হচ্ছে ভিতর, হতি শব্দের অর্থ হচ্ছে বাদ। আমার সাথে একটু বলেন, অন্তর্হতি মানে ভিতর থেকে বাদ। আবার বলেন, অন্তর্হতি মানে ভিতর থেকে বাদ। অন্তর্হতি মানে ভিতর থেকে বাদ। ভিতর থেকে আপনি কি করবেন? বাদ দিবেন। আচ্ছা, কি বাদ দিবেন? নিশ্চয় ব্যঞ্জন বাদ যাবে। কি বাদ যাবে? ব্যঞ্জন বাদ যাবে। স্বরধ্বনি বাদ যাবে না, ব্যঞ্জন ধ্বনি বাদ যাবে। ভিতর থেকে কি বাদ যাবে? ব্যঞ্জন ধ্বনি বাদ যাবে। ভিতর থেকে বাদ। আবার বলেন, ভিতর থেকে বাদ। অন্তর্হতি মানে ভিতর থেকে বাদ, অন্তর্হতি মানে ভিতর থেকে বাদ। কয়েকবার বলেন, ভিতর থেকে বাদ। এবার যেমন ধরেন, ভিতর থেকে কি, ভিতর থেকে যদি স্বর বাদ যায় তার নাম হচ্ছে মধ্য স্বরলোপ। তাহলে মধ্য স্বরলোপের বিপরীত প্রক্রিয়া হচ্ছে অন্তর্হতি। আর ভিতর থেকে যে ব্যঞ্জন বাদ যায় সেটা হচ্ছে কি? হ্যাঁ, অন্তর্হতি। এইটা জনতা ব্যাংকের পরীক্ষায় আসছে। ধ্বনির পরিবর্তন থেকে প্রায় কোশ্চেন, প্রত্যেকটা ব্যাংকের পরীক্ষা আসছে এই টপিক। একটু কঠিন তো, ধ্বনির পরিবর্তন, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, সমাস, এই বিষয়গুলো বেশি ব্যাংকের পরীক্ষা আসে। বিশেষ পরীক্ষা সব জায়গা থেকে আসে। ফাল্গুন থেকে কি হলো? ফাগুন। দেখেন, নতুন কোনো শব্দের তৈরি হয় নাই। হ্যাঁ, আমরা বলি না ফাগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। ফাল্গুন থেকে কি হলো? ফাগুন। এখানে দেখেন ল ছিল, ল কি হয়ে গেল? হাওয়া হয়ে গেল, উদাও হয়ে গেল। তারপরে হচ্ছে ফলাহার থেকে ফলার, এখানে দেখেন হ বাদ গেল, ধানের সাথে চিড়ে পিঠা চলে যায়, অসুবিধা নাই। ফলাহার থেকে ফলার। তারপর দেখেন আলাহিদা থেকে আলাদা, আলাহিদা থেকে আলাদা। এই হ বাদ গেল এখান থেকে। দেখেন রস্বইকারও বাদ গেছে, অসুবিধা নাই। ব্যঞ্জন তো বাদ গেছে। তাহলে পদের ভিতর থেকে, ভিতর থেকে যদি ব্যঞ্জনধ্বনি বাদ যায় তার নাম কি? অন্তর্হতি। আবার খেয়াল করেন, ভিতর থেকে যদি ব্যঞ্জনধ্বনি বাদ যায় তার নাম কি? অন্তর্হতি। ক্লিয়ার? এগুলো উদাহরণ বানাই দিলেও আপনি এখন পারবেন। ধ্বনির পরিবর্তনের সর্বশেষ টপিক, সবচেয়ে কঠিন টপিক হচ্ছে অভিশ্রুতি। দেখেন শব্দটা অভিশ্রুতি, কিন্তু এটা কিসের পরিবর্তন? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। সামনে অ থাকা সত্ত্বেও এটা একটা বেইমানি করছে, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়। অপিশ্রুতি। এখন বলেছে বিপর্যস্ত শব্দ যদি তঞ্জয় মিলে যায়, অপিনিহিতির ফলে অপিনিহিতির পরবর্তী রূপ হচ্ছে অভিশ্রুতি। আমাদের অত উদাহরণ হওয়ার দরকার নাই, আমরা ডক্টর শহীদুল্লাহ সুনীতি হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একটা বিষয় মনে রাখতে পারবেন, অভিশ্রুতি কিভাবে হবে? একদম সোজা থাকবে সাধু, সাধু থেকে কি হবে? চলিত। ইজিলি পারবেন, সাধু থেকে চলিত। যেমন একটা সাধু শব্দ বলেন করিয়া, ক্রিয়ার ক্ষেত্রে, সর্বনামের ক্ষেত্রে সাধু ভাষা চিহ্ন। করিয়া থেকে কি হয়? করে। বলিয়া, বলিয়া থেকে বলে। চলিয়া, চলিয়া থেকে চলে। রাখিয়া, রাখিয়া থেকে রেখে।
গাছুয়া, গাছুয়া থেকে গেছো, ইত্যাদি ইত্যাদি। আসিয়া, আসিয়া থেকে এসে, আসিয়া থেকে এসে। অভিশ্রুতি কি হলো? সাধু থেকে চলিত। জাস্ট ক্লিয়ার কিনা কমেন্টস করেন। আমাদের তো ধ্বনির পরিবর্তন শেষ, তাহলে এখন আমরা কি এগোবো? আরো কি ক্লাস করব নাকি আজকে এখানেই শেষ করব? কমেন্টস করেন প্লিজ। ও ধ্বনি বিপর্যয় বাদ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্বনি বিপর্যয় বাদ করেছে। গুড। একটা বিষয় হচ্ছে ধ্বনি বিপর্যয়, এটা মনে ছিল না, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। আচ্ছা, ধ্বনি বিপর্যয় কি জিনিস? এটাও ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কোন ধ্বনির পরিবর্তন? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ধরেন এই এখানে ঘটনা ঘটবে কি? স্থান পরিবর্তন ঘটবে। তার দুটো ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটবে। দুটো ব্যঞ্জন যদি স্থান পরিবর্তন করে তার নাম কি? ধ্বনি বিপর্যয়। ধরেন একটা এক্সাম্পল দিই। ওই যে ধরেন একটা মেয়ের নাম হচ্ছে হাসি, তার ছোট বোনের নাম হচ্ছে খুশি। তো হাসি আর খুশি প্রায় একই রকম চেহারা। তো হাসি খুশি, দুলাভাই হচ্ছে হাসিকে, খুশির দুলাভাই হচ্ছে আবুল। আবুল ধরেন হাসি মনে করে খুশিকে পিছনে যায় ধরে ফেলছে। ধরে বলে, তখন বলতেছে খুশি, বলতেছে দুলাভাই আমি তো খুশি। বলে তুমি খুশি হইলে আমিও খুশি। আচ্ছা, এই ঘটনা ঘটছে আর কি। এখানে ঘটনা কি ঘটছে ভাই? স্থান পরিবর্তন ঘটছে না? আর স্থান পরিবর্তন ঘটলে কি ঘটবে? বিপর্যয় ঘটবে। আমার সাথে একটু সাউন্ড করে বলেন, স্থান পরিবর্তনে বিপর্যয়। আবার বলেন স্থান পরিবর্তনে বিপর্যয়, স্থান পরিবর্তনে বিপর্যয়, স্থান পরিবর্তনে বিপর্যয়। যখন স্থান পরিবর্তন হবে তখন বিপর্যয় ঘটবে। আচ্ছা, স্থান পরিবর্তন ঘটলে কি হয়? বিপর্যয়। হ্যাঁ, এবার আসেন, হ্যাঁ আমরা স্থান পরিবর্তন দেখি। রিক্সা থেকে রিস্কা। আচ্ছা দেখেন, ক এই যে হাসি আর হচ্ছে খুশি, হাসি খুশি মনে রাখবেন। এখানে কি ঘটনা ঘটে গেল? খুশি চলে আসলো হাসির জায়গায়, হাসি চলে গেল খুশির জায়গায়। হ্যাঁ, সেম ভাবে দেখেন পিশাচ থেকে পিচাস, স এর জায়গায় স, স এর জায়গায় স, দুটো স্থান পরিবর্তন করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাক্স থেকে সিকান্দার বাস্ক, বাস্ক সিকান্দার বক্স। ধ্বনি বিপর্যয়। ওকে, ক্লিয়ার? ধ্বনি বিপর্যয় ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো 10-15 মিনিট ক্লাস নেই। মানে আজকে তো আমাদের 3 নাম্বার লেকচার হইও আমরা কিন্তু পিছিয়ে আসি। এই জন্য হচ্ছে আমরা আর একটু শুরু করি। ধ্বনি পরিবর্তন নিয়ে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আর 10 মিনিট ক্লাস করেন, অসুবিধা নাই। কারণ অনেকেই এই ক্লাস সেট আপ করা, বোর্ড সেট আপ করা, এই বিষয়গুলো করা অনেক আসলে টাফ বিষয়। হ্যাঁ, এগুলো করে নেবেন। লেকচার 3 তে আসেন। লেকচার 3 তে আমাদের হচ্ছে মধ্যযুগ 1। মধ্যযুগ 1 টপিকস আছে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন,
বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী, আর হচ্ছে বৈষ্ণব পদাবলী, আর হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য আমরা চেষ্টা করি শ্রীকৃষ্ণ কীর্তনটা একটু শেষ করে দিতে। শ্রীকৃষ্ণ কীর্তনটা একটু শেষ করে দেই। এখান থেকে এই টপিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন এক আসবেই বাধ্যতামূলক। এগুলো থেকে আসে বা না আসে এটা ফ্যাক্টর না, কিন্তু এখান থেকে কোশ্চেন এক আসেই। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন সবচেয়ে বেশি আসা কোশ্চেন বাংলা সাহিত্যের মধ্যযুগের একমাত্র নিদর্শন কি? না, মধ্যযুগের কখনো একমাত্র নিদর্শন হয় না। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে মধ্যযুগের আদি নিদর্শন। মধ্যযুগের আদি নিদর্শন, আদি মানে প্রথম নিদর্শন, মধ্যযুগের আদি নিদর্শন। 9:30 পর্যন্ত ক্লাস করেন, অসুবিধা নেই। দশ মিনিটে না স্যার, আজকে ছুটি দিয়ে দেন, নতুন কিছু পড়াইন না, এটা মনে গেঁথে নেই। আচ্ছা ঠিক আছে, আর পড়াবো না। শ্রীকৃষ্ণ কীর্তন নেক্সট ক্লাসে পড়েন তাইলে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তাহলে লেকচার 1 এবং লেকচার 2 এর উপর পরীক্ষা হবে হ্যাঁ কালকে। আল্লাহ হাফেজ।